শুনতে পাচ্ছেন তো না? হ্যালো। জি স্যার স্যার। শুনতেছি। জি আচ্ছা, স্যার। ওকে। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটগুলো হচ্ছে যে আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাব, স্বাভাবিকভাবেই হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট মিনিমাম নলেজটুকু থাকা লাগবে। আমরা যদি সেটা জানি তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবো। আহ, আজকের এই ক্লাসটার জন্য সবচেয়ে তো সেক্ষেত্রে হচ্ছে যে স্যার এফিলিয়েটটা মানে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে কি কে বলতে পারবে বলেন তো একটু? শাওন বলতে পারবেন? শাওন, ইফাত, স্যার আমি তো ওইরকম ভাবে জানি না। রিফাত। স্যার ওরকম ভাবে বলতে মানে গুছাই বলতে পারবো না, তবে আর কি স্যার জানি যে মানে এই কাজটা কি স্যার। কাজটা কি? স্যার কাস্টমার স্যার আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে হুম। তার মাধ্যমে স্যার বিভিন্ন ই কমার্স সাইটের মানে পণ্যগুলো বিক্রি করবো স্যার, মানে এটাই আর কি। আচ্ছা, একজন বলতে পারবে আমার ধারণা, সেটা হচ্ছে হাবিব। জি না স্যার। না হাবিব, আপনি বলতে পারার কথা, ছেড়ে দেওয়া যাবে না আপনার। বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থ কি? জি না স্যার, আমি ওইটা দেখছি, আমার চোখের সামনে তো সবসময় থাকে, কিন্তু বাট ওটা নিয়ে আমি স্টাডি করি না, আর দেখিও নাই সেটা কি। আচ্ছা, চোখের সামনে কি দেখছেন সেটা একটু বলেন তো, অগোছলা ভাবেই বলেন। মানে ওই বিভিন্ন বিভিন্ন গ্রুপ টুকু জয়েন আছি তো দেখি, মানে সবাই পোস্ট টোস্ট করে, কিন্তু বাট মানে আমি বেশ একটা মানে জানার চেষ্টা করি নাই। তো কি জানেন? স্যার কি? আমি আসলে ওইভাবে জানি না, কিন্তু ওই যে কিভাবে করে বা কাজগুলো কি কি এগুলো জানি স্যার। আচ্ছা, মানে কাজটা একদম। কিভাবে করা হয়। স্যার। জি বলেন আনিস। হ্যালো স্যার। হ্যাঁ আনিস বলেন, শুনতেছি। স্যার এটা হচ্ছে ওই যে মানে কোনো একটা ওয়েবসাইটে, ধরেন আমার একটা ওয়েবসাইট থাকলো, সেখানে আমি মনে করলেন অনলাইনে রিটেলার হিসেবে আমি একটা কমিশনের বিনিময়ে বিভিন্ন প্রোডাক্ট সেল করলাম, বিভিন্ন ইয়ার আর কি স্যার, এরকম না? হ্যাঁ, আমরা যদি সহজভাবে জানতে চাই সেটা হচ্ছে অন্যের প্রোডাক্ট বিক্রি করে দেওয়া, আর সেই বিক্রি করার কারণে একটা যে কমিশন পাবো, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। একদম সিম্পল ভাবে স্যার যদি আমরা আমরা বুঝাই। যেটা করে দিই আমরা কিন্তু ব্রোকার ব্রোকার হিসেবে কাজ করি স্যার। হ্যাঁ, রাইট। ব্রোকারের মতোই কাজ করেন, কাজ হবে অ্যাফিলিয়েট মার্কেটার। বাট এখানের জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার যেই পণ্য বা যেই সেবাটা নিয়ে আপনি কাজ করবেন, সেই সেবার জন্য আপনি মনে করেন যে একটা ওয়েব পেজ তৈরি করলেন, সেই ওয়েব পেজটাকে আপনি গুগলে র্যাঙ্ক করতে হবে প্রথম পেজে, যাতে হচ্ছে যে কোনো ক্লায়েন্ট ওই রিলেটেড কোনো কিছু সার্চ করলে আপনার ওয়েব পেজটা আগে পেয়ে যায়, এবং আপনার ওয়েব পেজ থেকে সে যাতে ইন্টারেস্ট হয়ে কোনো একটা পণ্য কিনে অথবা সেবাটা গ্রহণ করে। যখন সে পণ্য কিনবে বা সেবাটা গ্রহণ করবে, এটা কিন্তু সে দেখতেছে আপনি এখান থেকে তাকে দেখাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি পণ্যটা বা সেবাটা আপনার না, এটা হচ্ছে অন্য কারো। তো অন্য যার থেকে সার্ভিসটা নিচ্ছেন আপনি, তার সাথে চুক্তি হচ্ছে যে যদি 10 টাকা হয় সার্ভিসটার রেট বা প্রোডাক্টের রেট, এখান থেকে আপনাকে একটা ছোট একটা অ্যামাউন্ট দেবেন, ধরেন 50 পয়সা বা 1 টাকা, হোয়াট এভার। তো এটা আপনার সাথে সেই কন্ডিশন অনুসারে আপনি তার প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করে দিবেন। যখন কেউ কিনবে সেটার থেকে যেই 1 টাকা বা 50 পয়সা কমিশন, সেটা আপনি পেয়ে যাবেন আর কি। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি সহজভাবে আমরা স্যার বোঝার চেষ্টা করি। স্যার তাহলে ওই যে আমরা যে ওয়েবসাইট থেকে বিক্রি করব, তাহলে স্যার সে কিভাবে বুঝবে যে আমি তার পণ্যগুলো বিক্রি করে দিচ্ছি? সে বুঝবে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে রেফারেলের অপশন আছে, রেফারেল কোড থাকে। তো যখন আপনার ওয়েবসাইট থেকে অর্ডার হবে, তখন সেই রেফারেল কোডের মাধ্যমে সে বুঝতে পারবে যে এটা অমুক লোকের মাধ্যমে বিক্রি হয়েছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এখানে অনেক সময় অনেক ধরনের অফার বা এমন অপশন তৈরি করা হয় লুকেটিভ ভাবে, যে স্বাভাবিকভাবেই যাতে ক্লায়েন্ট আপনার রেফারেন্স বা আপনার রেফারেল কোড হোয়াট এভার যাতে পুশ করতে বাধ্য হয়, এই জন্য যাতে সেই ধরনের ফ্যাসিলিটিসটা আপনি দেন আর কি। হোয়াট এভার আপনার এমনভাবে এটাকে তৈরি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে যে ক্লায়েন্ট দেখে মনে হবে যে সার্ভিসটা হচ্ছে যে এই ওয়েব পেজেরই, এবং এই সার্ভিসটা এখান থেকে নেওয়া হচ্ছে। এবং ওইটা যদি আপনি খুব সুন্দর মতো সাজিয়ে নিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট উদ্বুদ্ধ হয়ে আপনার কাছ থেকে সেবাটা নিবে, ওই ওয়েব পেজ থেকে সেবাটা নিবে, নিলে যেটা হচ্ছে যে
সাপোজ আমরা অ্যামাজনের নাম শুনছি, অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই বড় একটা মার্কেট প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যামাজন হয়ে যদি কেউ কাজ করেন সেক্ষেত্রে অ্যামাজন থেকে একটা কমিশন পাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কারণে, বুঝতে পারছেন? তো এটা একটা প্রসিডিউর বা স্টেপ আছে। সেই স্টেপগুলো কি? স্টেপগুলো হচ্ছে যে আপনাকে এসইও জানতে হবে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে, আপনাকে মিনিমাম একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করা জানতে হবে, ওয়েব পেজের ল্যান্ডিং পেজ তৈরি করা জানতে হবে। যদি না ওয়েব পেজ ল্যান্ডিং করা যদি নাও জানেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যেটা করতে পারবেন যে আরেকজনের কাছ থেকে করে নিতে পারবেন, কিন্তু বাকিগুলো তো আরেকজন করে দিবে না, বাকিগুলো আপনার নিজেরই করতে হবে। যেমন কিওয়ার্ড রিসার্চ ছাড়া আর কি আছে আপনার হচ্ছে যে এসইও, এগুলো করা লাগবে। এগুলো যখন আপনি ফুললি সুন্দরভাবে করতে পারবেন তখন যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি গেইন করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকামটা অনেক ব্যাপক, অনেক বেশি। আপনার মান্থলি আপনার লাখ টাকার উপরও আপনার ইনকাম চোখ বন্ধ করা করতে পারবেন যদি আপনি ওইভাবে মেনটেন করতে পারেন এবং ওইভাবে সাজিয়ে নিয়ে আসতে পারেন। এবং এরকম শুধুমাত্র যে অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারাই যে আপনি যে ব্যবসা করতে পারেন তা না। এমন অনেক সময় আছে যে আপনি যে পেজটা নিয়ে কাজ করলেন, এই পেজের মধ্যে আপনি কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিশটা যদি আপনার পপুলার হয়ে যায়, এমন করতে পারেন যে আপনি ওই পেজটা অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মার্কেটিং স্যার ইনভেস্ট করতে হয় স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ছোটখাটো হালকা পাতলা ইনভেস্ট করা লাগতে পারে ক্ষেত্র বিশেষে। যেমন আপনাকে ডোমেইন হোস্টিং থাকা লাগতেছে, আপনার ডোমেইনের জন্য, হোস্টিং এর জন্য তো ছোট ছোট একটা অ্যামাউন্ট আছে, এইগুলো আপনি খরচ করা লাগবে। তারপর হচ্ছে যে যদি আপনি ল্যান্ডিং পেজ নিজে তৈরি করতে না পারেন, অন্য কাউকে দিয়ে বানান, তাহলে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা খরচ হইতে পারে। আর যদি নিজে শিখেন, যেমন এই যে আজকে শিখাবো যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টটা, এটা যদি আপনারা শিখতে পারেন ঠিকমতো তাহলে আপনার এই খরচটা বেঁচে যাবে। তারপর হচ্ছে যে আপনার এরকম আরো বেশ কিছু জিনিস আছে, ক্লাস করতে করতে আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ চলে আসতে পারবো। আচ্ছা, 1:52 বাজে, তো আপনার 2:15টার সময় ইনশাল্লাহ আবার একদিন দেখা হচ্ছে, কথা হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নেন সবাই। স্যার আরেকটু সময়, হ্যাঁ, স্যার সময়টা আরেকটু বাড়ায় দিলে ভালো হতো। ওকে, তাহলে 2:20। প্রথমে আমরা যদি একটা ওয়েবসাইট করতে যাই তাহলে কি করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম আমরা কাজ করবো আর কি, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা ডোমেইন হোস্টিং নিতে হবে, যেটা আপনাদেরকে এর আগের ক্লাসে বলা হয়েছিল ডোমেইন হোস্টিং এর ব্যাপারগুলো, সেগুলো তো আপনার ক্লিয়ার, সেগুলো তো আমাদের বোঝার কিছু নাই, আছে কি? কারো কি ডোমেইন হোস্টিং এর ব্যাপারে বোঝার কিছু আছে, বাকি আছে? কেউ কথা বলে না, তার মানে কারো কোনো বাকি নাই। ওকে, ধরে নিচ্ছি সবাই পারেন। গেট ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস ইউআই, ইউজার ইন্টারফেস। তারপর আমরা পিক এর থিম, আমরা একটা থিম পিক করব। তারপর সে একটা ডিজাইন ফর ইউর ওয়েবসাইট, আমরা এই থিমটাকে একটু কাস্টমাইজ বা ডিজাইন করার চেষ্টা করব। গেট প্লাগইনস টু এক্সটেন্ড ইউর ওয়েবসাইট অ্যাবিলিটিস, কিছু প্লাগইনস দরকার, প্লাগইনস কি জিনিস এবং কিভাবে হেল্প করে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব। বেসিক পেজ তৈরি করব আমরা যে প্লাগইন এবং থিম দিয়ে। তারপর হচ্ছে যে কনসিডার স্টার্টিং এ ব্লগ, চাইলে আমরা একটা ব্লগ করতে পারি, ব্লগটা কিভাবে করে সেটা আমরা দেখব। অ্যাডজাস্ট ইউর সাইট নেভিগেশন, নেভিগেশনটা কি জিনিস এবং কিভাবে এটা অ্যাডজাস্ট করে প্র্যাকটিক্যালি দেখব। এরপর সাইটটা লাইভ হয়ে যাবে, সাইটটা যখন লাইভ হবে কিভাবে লাইভ করতে হবে পুরো সবগুলো জিনিস দেখবো আর কি, স্টেপ বাই স্টেপ। তো এখন হচ্ছে যে আমাদেরকে প্রথমে মনে করেন যে একটা ডোমেন, আচ্ছা আপনারা কেউ কি জানেন কিভাবে ডোমেন অর্ডার করতে হয়? কেউ জানেন? মাইকগুলো অন করেন না, মাইক অন করলে একটু কথা বলতে সুবিধা হয় তো। জি না স্যার। তো বলেন না কেন? তাহলে আমি তো ধরে নিতেছি আপনারা জানেন, তাহলে আমার দেখার স্যার আপনি দেখাইছিলেন যে হোস্টিংটা আসলে ডোমেন আসেন আর ডোমেন নিলে হোস্টিংটা ফ্রি দেয়, কিন্তু স্যার আমরা কেউ তো নেই নাই। ও, আমি এরকম দেখাইছিলাম রেকর্ডিং এ। সেটা হচ্ছে যে তাহলে আমি যেটা বুঝলাম যে আপনারা অতটা প্রপারলি এটা দেখেন নাই বা প্র্যাকটিস করেন নাই। আমরা প্রথমে করব কি, একটা ডোমেইন অর্ডার করার চেষ্টা করব। ডোমেইন কিনবো না, আমরা টাকাটা খরচ করবো না, কিন্তু টাকাটা খরচ করার আগ পর্যন্ত আমরা ডোমেইনের অর্ডারটা কিভাবে হয় সেটা দেখব। অর্ডারটা দেখার পরে এরপর হচ্ছে যে আমরা হোস্টিং অর্ডার করব, হোস্টিংটা কিভাবে অর্ডার করে কিভাবে হয় প্রসিডিউরটা দেখাবো। প্রতি এক একটা ওয়েবসাইটে এক এক রকমের নিয়ম, বেশিরভাগ ওয়েবসাইটে অলমোস্ট কাছাকাছি একই নিয়ম, খুব বেশি পার্থক্য নাই।
বাট আপনারা যদি একটা দেখেন, শুধুমাত্র একটু যদি মাথা খাটান তাহলে বাকিগুলো সবগুলোই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি হচ্ছে যে ডোমেইন তো অনেক কোম্পানি থেকে নেওয়া যায় জানেন, হোস্টগেটর আছে, তারপর সরি ডোমেইনের জন্য ভালো কোম্পানিগুলো আছে, নেমচিপ আছে, তারপর হচ্ছে যে আপনার ডোমেইন নেমি আছে, তারপর হচ্ছে যে আপনার আরো অনেক কোম্পানি আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বাংলাদেশে আপনার জিওন আছে, তারপর হচ্ছে যে আমি আর কি যেটা নিয়ে আইডাটা হোস্ট, আমি সাধারণত ওইটাই দেখাবো, কারণ হচ্ছে যে আমার যেহেতু ওইখান থেকে দেখাতে সুবিধা হবে, একদম শেষ স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারবো দেখানোর সময়। তাহলে হচ্ছে যে আমরা প্রথমে একটা ডোমেইন অর্ডার করার চেষ্টা করব, তারপর একটা হোস্টিং অর্ডার করার চেষ্টা করব। শুনতেছেন আমার কথা? জি স্যার। চিপ হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল হচ্ছে মানে হচ্ছে বাংলাদেশের বাইরের কোম্পানি, ওইখান থেকেও দেখবো, এখান থেকেও দেখবো। তো আইডাটা হোস্টে যাওয়ার পরে সার্চ ফর ইউর ডোমেইন নেম, এইখান থেকে একটু নিচে নামলেই দেখবেন যে সার্চ করা যায়। পাশাপাশি আমি নেম চিপটা ওপেন করি। নেমচিপের হচ্ছে যে এখানে ডোমেইন সার্চ করা যায়। এক্সাম্পল আমরা যদি nokladm.com যদি নেই আমরা, তাহলে nokladm.com লিখে এন্টার দিব। আর পাশাপাশি এই সাইটেও আসেন, এখানেও দেখি দুইটি ইন্টারফেসে দুই রকম, nokladm.com। আচ্ছা, এটা চলে আসছে nokladm.com। দেখেন এটা হচ্ছে যে অ্যাভেলেবল আছে, এই জন্য যদি অ্যাভেলেবল না থাকে ডোমেইন, সেক্ষেত্রে আপনার এখানে শো করবে যে nokladm.com ক্রস চিহ্ন দেখাবে, অ্যাভেলেবল নাই। বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে nokladm.com এর মধ্যে এদের যে ফরম্যাট অনুসারে এটা হচ্ছে যে পাউন্ড হিসেবে দেখাইছে, আমরা চাইলে ডলার করে নিতে পারি, পাশে এখানে কারেন্সি অপশন আছে। এটা হচ্ছে যে এরপর হচ্ছে অ্যাড টু কার্ট যদি করতে যাই, এটা হচ্ছে $8.88 ইয়ারলি। ঠিক আছে, এখানে আপনার আরো বেশ কিছু সাজেস্টেড দেওয়া আছে, অন্য কোনো এক্সটেনশন যদি নিতে চাই আমরা .ai.org, সেক্ষেত্রে ওরা দিয়ে দিছে, সাজেশন দিয়ে দিছে। তো অ্যাড টু কার্টে যদি আমরা ক্লিক করি, যদি আমরা এটা পছন্দ হয় সেই হিসাবে, আর যদি না থাকে অ্যাভেলেবল সেটা বলে দিবে nokladm.com অ্যাডেড টু কার্ট, দেখাইলে যে অলরেডি কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, সাব টোটাল 9.06। কারণ কি যে প্রাইসটা ডিফারেন্ট কেন, আমরা সেটা একটু পরে দেখতেছি কেন ডিফারেন্ট। ভিউ কার্ট 8.88 ছিল, নাও। আচ্ছা, প্রিমিয়াম ডিএনএস এর জন্য ওদের এখানে হুইজ গার্ড আছে, হুইজ গার্ড তো ফ্রি দেখতেছি। আইসিএনএন ফি দিছে 0.18, তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে একটা হিডেন চার্জের মতো করে আছে, ফার্স্টে যেটা দিয়ে রাখছে 8.88, অ্যাকচুয়ালি তো তা না, এটা হচ্ছে $9.06। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এই জায়গার স্টেপটা আমরা একটু দেখে আসি। দেখেন এইখানে সার্চ করার পরে যে রেজাল্ট আসছে আইডাটা হোস্ট থেকে, আমি কিন্তু একসাথে দুইটা সাইট থেকে দেখাচ্ছি, সমস্যা হচ্ছে না তো আপনাদের? যদি সমস্যা মনে করেন তাহলে আমি একটা সাইট থেকে দেখাবো। স্যার সমস্যা হচ্ছে না। আকিমনি বুঝতে সমস্যা হচ্ছে না তো? স্যার আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, ভেরি গুড, সমস্যা না হলেই ভালো। এখন আইডাটা হোস্টের মধ্যে আমরা সার্চ করছি, সার্চ করার পরে দেখেন এখানে বলেছে কংগ্রাচুলেশন না ইজ অ্যাভেলেবল, এখানে উল্লেখ করে দিছে, এদের মধ্যে উল্লেখ করে দেওয়া নাই, সেই জন্য বাসায় টিক চিহ্ন দিয়ে বুঝে নিতে হবে, ওরা সাইন দিছে আর এখানে সরাসরি লিখে দিছে। আর এরা হচ্ছে যে ডলারে আছে, যদি এটা ইউএসডি থেকে বিডিটি করি আমরা, nokladm.com বিডিটিতে আছে হচ্ছে যে আপনার 1077 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে যে দেওয়া আছে, এবং পাশাপাশি সাজেস্টেড ডোমেন যেটা ওইখানে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, বিভিন্ন এক্সটেনশন দিয়ে অন্য কোনো নাম দিয়ে দেওয়া আছে।
এরপর কি করতে হবে, অ্যাড টু কার্ট, ওইখানেও অ্যাড টু কার্ট, এখানেও অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এদের কোনো হিডেন চার্জ আসছে কিনা আমরা একটু দেখে আসি। দেখা যায় 77 টাকা 65 টাকা বলছে, ওদের মতো কি আবার এক্সট্রা কোনো ফি আছে কিনা। চেক আউটে যাই অথবা কার্টের মধ্যে যদি আমরা ক্লিক করি ভিউ কার্ট, ভিউ কার্টে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে প্রাইসটা 1077 টাকা 65 টাকা পয়সা। তার মানে হচ্ছে এদের কোনো হিডেন চার্জ নাই, অ্যাকচুয়ালি যেটা বলছে সেটাই অনুসারে। এটা হচ্ছে যে বছরে 1 ইয়ারে 1077 টাকা আসবে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার রিনিউয়াল ফি কত সেটা এখানে উল্লেখ করে দিচ্ছে 1077 টাকা 65 পয়সা। তার মানে হচ্ছে যে রিনিউয়াল ফি নিয়েও ওরা কোনো হিডেন চার্জ দিয়ে করে না। অনেক ডোমেন কোম্পানি আছে ওরা করে কি আপনার রেজিস্ট্রেশনের সময় এক রকমের প্রাইস করে, আবার রিনিউ করার সময় অন্য রকমের প্রাইস চার্জ করে। তো এটা আপনারা খেয়াল করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে অটো রিনিউ। এখন নেমচিপে আমি আবার চলে আসছি। নেমচিপের মধ্যে দেওয়া আছে 9.06, এদের এখানে বিডিটি অপশন নাই। এখানে হচ্ছে যে আপনার ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান রুপিস, ইয়ে নাই, বিডিটি নাই। ওকে, তারপরে 9.06 ডলার। এখন আমরা যদি কনফার্ম অর্ডারে যাই, কনফার্ম অর্ডারে গেলে হচ্ছে যে আপনার চলে আসবে। কিন্তু তার আগে দেখেন আপনারা যদি ওয়েব হোস্টিং নিতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড করবেন নাকি সেটা একটা অপশন ওরা পাশে নিচে দিয়ে দিছে। চাইলে এখান থেকেও করতে পারেন অ্যাড, অথবা চাইলে পরের স্টেজেও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি কনফার্ম অর্ডারে যাই, কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। কনফার্ম অর্ডারে চলে আসলে এখানে আসতেছে হচ্ছে যে লগ ইন করতে হবে অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করি, ইউজার নেম দিতে হবে আপনাকে, যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সেই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে যে ইনভয়েস দিবে। আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি। ইউজার নেম হচ্ছে যে আপনার মনে করেন যে দিলাম হোয়াট এভার, যা সেটা দিলাম। পাসওয়ার্ড, এর আগে আপনাদেরকে শেখানো হয়েছে পাসওয়ার্ড কিভাবে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইয়েস সাইন মি আপ ফর নেমচিপ নিউজ লেটার অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন। এখানে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে হচ্ছে যে ওদের এখানে আপনার নিউজ লেটারগুলো মার্কেটিং রিলেটেড বা কোনো অফার কোনো থাকলে সেই ইনফরমেশনগুলো আপনি পাবেন। আর যদি টিক চিহ্ন উঠিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে এই ধরনের কোনো ইমেল পাঠাবে না, ঠিক আছে। তো আপনি চাইলে টিক চিহ্ন দিতে পারেন বা উঠেও দিতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ। ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসতেছে হচ্ছে যে কোম্পানি নেম, জব টাইটেল, তারপর যে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস দিবেন, সিটি, ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার পরে এরপর হচ্ছে ফ্যাক্স, ইমেল অ্যাড্রেস, সব কিছু দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ অপশনের পর হচ্ছে বিলিং। তো আপনার এই পুরো ফর্মটা ফিল আপ করবেন। এখানে তো না বোঝার তো কিছু নেই, আছে কি? এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে কি না বোঝার মতো কিছু আছে? আখিমনি, ফর্মটা দেখে কি আপনি বুঝতে পারছেন কিভাবে কি ফিল আপ করতে হবে? স্যার এখানে অ্যাড্রেস লাইন 1 2 এটার মানেটা কি বললাম? আপনি অ্যাড্রেস যদি দুইটা দিতে চান অথবা যদি অ্যাড্রেস অনেক বেশি বড় লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় লাইনে নিয়ে আসতে পারবেন। আপনি অ্যাড্রেস লাইন, স্যার আখিমনির মাইক অন হয় না। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস লাইন 1 এটা একটা ফিল আপ করলেই হবে, দ্বিতীয়টা ফিল আপ না করলেও চলবে। আর এখানে একটা জিনিস, ফ্যাক্স নাম্বার, দেখেন ফ্যাক্স নাম্বারের পাশে অপশনাল দেওয়া আছে, মানে হচ্ছে যে এখানে কান্ট্রি কোড না দিবেন। দিলেও চলবে। হ্যাঁ, না দিলেও চলবে। কান্ট্রি কোড দেওয়ার পরে ফ্যাক্স নাম্বার দিবেন যদি থাকে, আর না থাকলেও না দিলেও চলবে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কান্ট্রি কোড দেওয়ার পরে ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। আর যদি আপনি টিনটি নাম্বার হয় এবং এক্সটেনশন সম্বলিত হয় সেক্ষেত্রে যে অ্যাড ফোন এক্সটেনশন অপশন দেওয়া আছে, দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করলে দেখেন এখানে সেট আপ পর্যায়ে আছে, অ্যাকাউন্টের পরে সেট আপ হচ্ছে যে এই পেজটা। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে কন্টিনিউ দিলে আপনার বিলিং পেজে চলে যাবে। বিলিং হচ্ছে যে আপনার টাকা দিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে যদি সাকসেস হয়ে যায় তখন অর্ডার পেজে চলে যাবে।
অর্ডার পেজে এখানে আপনাদের কিছু নাই করার নাই, অটোমেটিক আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ডান, শেষ হয়ে যাবে। এটা ক্লিয়ার তো না নেমচিপ? জি স্যার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? পেমেন্টটা হচ্ছে যে আপনাদের যে কার্ড করতে বলছি সেই কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন স্যার আইডি কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে নাকি অন্য কোনো ওয়ে আছে? বুঝি নাই। আইডিটা হোস্টে যখন পেমেন্ট করবো আমরা স্যার, তখন কি স্যার কার্ড লাগবে নাকি অন্য কোনো মাধ্যমে করা যাবে? আইডিয়াটা হচ্ছে আপনার পেপ্যাল আছে, কার্ড আছে, তারপর হচ্ছে যে আপনার বাংলাদেশি যতগুলো পেমেন্ট সিস্টেম আছে সবগুলো সিস্টেম আছে। যেমন মনে করেন যে কি বলে জানো, বিকাশ বলেন, রকেট বলেন, সবগুলোই আছে। আপনি যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, এদেরকে লোকাল সব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইভেন ব্যাংকেও চাইলে পেমেন্ট করতে পারবেন। মোট কথা হচ্ছে যে আপনার যেই কোনো জিনিস মনে হয় যে আপনি এই সিস্টেমে পেমেন্ট করতে চান সেই সিস্টেমে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে পেমেন্ট অপশনগুলো অনেক বেশি দেওয়া আছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনি কার্ডেও পেমেন্ট করতে পারবেন, বিকাশ, নগদ বা হোয়াট এভার, লোকাল যত রকমের ট্রানজাকশন আছে সব। ওকে, এরপরে হচ্ছে যে আইডিয়া টস্টের মধ্যে আমরা চেক আউটে যাই। চেক আউটে ক্লিক করলাম। এখানে আমি একদম শেষ স্টেপ পর্যন্ত যাব, কারণ এখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আমি ব্যাংক অপশন সিলেক্ট করে যেতে পারবো, মানে হচ্ছে আমার অর্ডারটা পেন্ডিং হয়ে থাকবে সেক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সাইন আপ পর্যায়ে চলে আসলো। চেক আউটে আসার পরে যদি আপনি অ্যাকাউন্ট থাকে চেক আউটের সময়, দেখেন এখানে প্লিজ এন্টার ইউর পার্সোনাল ডিটেলস অ্যান্ড বিলিং ইনফরমেশন অলরেডি রেজিস্টার্ড, মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে এখানে ক্লিক করলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড চাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নতুন করে সাইন আপ করতে হবে। সাইন আপ করার সময় ফেসবুক অথবা গুগল দিয়ে অটো সাইন আপ করতে পারবেন, দ্রুত হয়ে যাবে, অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি সেগুলো দিয়ে না করেন তাহলে সরাসরি আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? সেম ওটা ধরে আমি লেটসো বি ইমেল অ্যাড্রেস ধরলাম হচ্ছে যে a1quality@yahoo.com, মোবাইল নাম্বারটা অটোমেটিক ধরছে, বাট আপনার যেটা করবেন যে মোবাইল নাম্বারটা আপনি খুঁজে বের করে নেবেন, খুঁজে বের করে নিয়ে আপনার মোবাইল নাম্বারটা, এই যে দেখেন ভুল আছে মোবাইল নাম্বার একটা, বলেন তো কি ভুল? স্যার জিরো বেশি। রাইট, তার মানে হচ্ছে যে এসএমএস কোনো কিছু হলে পাবো না, সেই জন্য আমাকে এখান থেকে জিরোটা ফেলে দিতে হবে। 8800 দেওয়াই আছে, জিরোটা আমি ফেলে দিচ্ছি। জিরোটা কেন আসছে? কারণ এটা আমি অটোমেটিক ফিল আপ হয়েছে, বুঝতে পারছেন? আমি সেই জন্য জিরোটা ফেলে দিচ্ছি। এরপর হচ্ছে কোম্পানি নেম, যদি আপনাদের কোম্পানি থাকে নাম দিবেন, যদি না থাকে তাহলে অপশনাল, দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে যে আপনার এটা কি জিনিস, অটো ফিল আপের জন্য স্ট্রিট অ্যাড্রেস, এখানে দেখেন স্ট্রিট অ্যাড্রেস দুইটা দেওয়া আছে, স্ট্রিট অ্যাড্রেস আর একটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস 2। তো স্ট্রিট অ্যাড্রেস দিলাম, মনে করেন যে হাউস নাম্বার দিলাম, পুরো অ্যাড্রেসটা দিবেন আপনি, ঠিক আছে? আর এইখানে ঢাকা লেখা দোকানে ঢাকা লেখার জায়গায় যে সিটি আছে, সিটির এখানে ঢাকা লিখবেন। আর এখানে স্টেট আছে, স্টেট মানে হচ্ছে শহর, বলতে আপনার ঢাকা বোঝাচ্ছে। যদি শেরপুর হয় যে শেরপুর বইটা দিবেন আপনি, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার পোস্টাল কোড, এটা পোস্ট কোড। পোস্ট কোড মানে জিপ কোড। জিপ কোড তো জানেনই কি জিনিস, আপনারা আপনাদের জিপ কোডটা ইউজ করবেন। করার পরে এরপর হচ্ছে কান্ট্রি নেম, কোন কান্ট্রিটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পরে যেহেতু আমার অটো ফিল নিছে ডাটা দেওয়ার সাথে সাথে, সেই জন্য বাংলাদেশ অটোমেটিক এগুলো ধরে নিছে। ওকে, ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশনের মধ্যে হচ্ছে যে এইখানে একটা জিনিস আছে, খেয়াল করেন, ইউজ ডিফল্ট কন্ট্রাক্ট ডিটেলস অ্যাবভ, চাইলে উপরে যে ইনফরমেশন দিচ্ছেন এই ইনফরমেশনটাই একই হবে। আর যদি এমন হয় যে আপনি অন বিহাফ, আপনি অন্য কারোর জন্য ডোমেইনটা রেজিস্ট্রেশন করে দিচ্ছেন, আপনার নামে অ্যাকাউন্ট কিন্তু চাচ্ছেন হচ্ছে যে ইনফরমেশন আরেকজনের নামে থাকবে, সেক্ষেত্রে একটা অপশন আছে এখানে, অ্যাড নিউ কন্ট্যাক্ট। অ্যাড নিউ কন্ট্যাক্ট দিলে এই উপরের মতোই আরেকটা কন্ট্যাক্ট আসবে, সেটা হচ্ছে যার হয়ে আপনি কাজ করতেছেন তার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন। এখানে উল্লেখ করতেছি আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং। জেনারেট পাসওয়ার্ড মানে হচ্ছে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হবে, পাসওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে আর কি। এখানে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবেন, আর চাইলে আপনি নিজে পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন।
প্লিজ চুজ এ সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন কেন? সিকিউরিটি কোশ্চেন এই জন্য দেওয়া হয়েছে যে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থের জন্য আপনি একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দিয়ে নেবেন। এক্সাম্পল হচ্ছে যে মনে করেন আপনার যেটা এখান থেকে যায় সেইটা এখান থেকে দিয়ে দিলেন বেস্ট ফ্রেন্ড, আপনার সিকিউরিটি কোশ্চেন হচ্ছে মতো আপনি অ্যান্সার দিবেন। খেয়াল রাখবেন এই অ্যান্সারটা যাতে ভুল না হয় ইন ফিউচারে। হ্যাঁ, ভুলে গেলে কিন্তু আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। এইটা অপশন হচ্ছে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড রিসেট করার জন্য এই সুবিধাটা। এরপর আসেন হচ্ছে যে প্লিজ চুজ ইউর প্রিফার্ড মেথড অফ পেমেন্টস। এটা হচ্ছে কি কি আছে, একটা হচ্ছে পেপ্যাল টেম্পোরারি, আর একটা হচ্ছে অল কার্ড পেমেন্ট বিডি মোবাইল, মানে হচ্ছে যে আপনার যত রকমের সিস্টেম আছে মোবাইল পেমেন্ট গেটওয়ে সেগুলো আছে। তারপর যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, যদি টিক চিহ্ন আছে এটা। আর যদি আপনি পেপ্যাল টেম্পোরারিতে যান, পেপ্যাল টেম্পোরারি দিলে আমার এই মুহূর্তে যদি আমি কমপ্লিট অর্ডার দেই এইটা অল কার্ডে রেখে, তাহলে আমাকে নিয়ে যাবে কার্ডের অপশনে। আর যদি আমি পেপ্যাল টেম্পোরারিতে দিয়ে যাই তাহলে আমার ইনভয়েস জেনারেট হবে, অর্ডার প্লেস হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্ডার প্লেস হয়ে যাবে। আপনার এখানে চাইলে কোম্পানির সাথে আপনি যোগাযোগ করে ডিফারেন্ট ওয়েতে পেমেন্ট করতে পারেন, হ্যান্ড ক্যাশ হোক, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি দিতে পারেন, যেহেতু আইডাটা হোস্ট বাংলাদেশের বাইরের পাশাপাশি বাংলাদেশেও বিজনেস করতেছে। আচ্ছা, এডিশনাল নোট কি? এডিশনাল নোট যদি আপনার কোনো কিছু বলার থাকে কোম্পানিকে তাহলে আপনি এখানে লিখে দিবেন এডিশনাল নোটস। আচ্ছা, এরপর হচ্ছে জয়েন আওয়ার মেইলিং লিস্ট। জয়েন আওয়ার মেইলিং লিস্ট হচ্ছে যে আপনার ওইটার মতোই, আপনি যদি ওদের কোনো অফার টফার বা এইসব ইনফরমেশন পেতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনি জয়েন মেইলিং লিস্ট দিয়ে রাখবেন। সবার শেষে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস, এইটাতে আপনার টিক চিহ্ন দিতে হবে। যদি না দেন আপনি এটা নেক্সট কমপ্লিট অর্ডারে যেতে পারবেন না। আমি পেপ্যাল টেম্পোরারি দিয়ে রাখছি আর কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। কমপ্লিট অর্ডার ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার অর্ডারটাও প্লেস হয়ে যাবে। কিন্তু অর্ডার প্লেস হলো একটা ফাইনাল স্টেজ, রেজিস্ট্রেশন হবে না আপনার ডোমেইনটা। কেন রেজিস্ট্রেশন হবে না? কারণ আপনি এখন পর্যন্ত পেমেন্ট করেন নাই। যখন আপনার ইনভয়েসটা পেইড হবে তখন হবে। যদি আপনি অল কার্ডস দিয়ে যান, অল কার্ডস দিয়ে গেলে আপনার ইনস্ট্যান্ট আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে ডোমেইনটা, কিন্তু আপনার পেপ্যাল টেম্পোরারি দিয়ে গেলে আপনার ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হবে না। এটা এই জন্যই দেওয়া হয়েছে, যদি অন্য কেউ অন্য কোনো এক্সাম্পল আপনার বিকাশ বা অন্য কোনোভাবে পেমেন্ট করতে চাচ্ছেন না, বা কার্ড দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন না, আপনার অনলি ক্যাশ পেমেন্ট করতে চাচ্ছেন বা কোম্পানির এসে দেখা করে পেমেন্ট করবেন যেভাবে, সেই জন্য আপনার পেপ্যাল বা টেম্পোরারি অপশনটা দেওয়া। সেটআপ যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার ফুল ইনফরমেশন সেটআপ করে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার নেক্সট পেজ চলে আসবে, আপনার জন্য একটা অ্যাকাউন্ট সেটআপ করে ফেলতেছে ভিতরে সব ইনফরমেশনগুলো দিয়ে। যদি আমি সাইন আপ গুগল বা ফেসবুক দিতাম সেক্ষেত্রে আমার অনেক কিছু ফিল আপ করা লাগতো না, অটোমেটিক অনেক ইনফরমেশন ধরে নিত। এ পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, দেখেন পরের পেজ, আপনার অ্যাকাউন্ট যখন সেটআপ হয়ে গেছে, ইনভয়েসও জেনারেট হয়ে গেছে, তখন দেখেন আপনার এদের এখানে ইনভয়েস নাম্বার দিয়ে দিছে, আনপেইড দেওয়া আছে। এরপর হচ্ছে যে আপনার যদি আপনি পেপ্যালে করতে চান পেপ্যালের ইনস্ট্রাকশন দেওয়া আছে, রেফারেন্স নাম্বার। এরপর হচ্ছে ইনভয়েস টু, মানে হচ্ছে যে আপনার নামে ইনভয়েস করেছে সেটা। এরপর হচ্ছে ইনভয়েস ডেট, আপনার এখান থেকেও পেমেন্টের অপশন আছে, পেপ্যাল টেম্পোরারি, আরেকটা হচ্ছে অল কার্ডস পেমেন্ট। আপনি কিন্তু অলরেডি অর্ডার সাবমিট হয়ে গেছে, খেয়াল করেন, ঠিক আছে? অর্ডার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ব্যাক করতে পারবেন। ডিসক্রিপশন হচ্ছে যে আপনার ডোমেইন রেজিস্ট্রেশন নকলা ডিএম 1 ইয়ার্স, 1 বছরের জন্য, কোন ডেট থেকে কোন ডেট সেটা উল্লেখ করা আছে। সাবটোটাল, ট্রানজিশনাল চার্জ বা অন্য আদার্স কোনো চার্জ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা উল্লেখ থাকবে, নাই যেহেতু সেহেতু নাই। টোটাল, আচ্ছা ওকে। এরপর হচ্ছে যে আপনার ইনভয়েস চাইলে প্রিন্ট করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া, ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াটা চলেন ক্লায়েন্ট এরিয়াটা দেখে আসি কিভাবে আপনি ম্যানেজ করবেন। পাশাপাশি আপনার হোস্টিংটা আমরা এখন অর্ডারে যাব। এটা হচ্ছে যে ক্লায়েন্ট এরিয়া। দেখেন এখানে লেখা আছে প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এটা ফার্স্ট চান্সেই সবসময় আপনারা তো জানেন কোনো একটা অ্যাকাউন্ট খুললে ভেরিফাই করা লাগে। এটা এই ক্ষেত্রে ভেরিফাই করে আসবেন। আপনার ইমেলে অলরেডি একটা লিঙ্ক চলে গেছে, ওইখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আপনার এটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। যদি না যায় সেক্ষেত্রে আপনার, অথবা যদি হারায় ফেলেন সেক্ষেত্রে রিসেন্ট ভেরিফিকেশন ইমেলে আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আবার চলে যাবে। আচ্ছা,
এখন দেখেন সার্ভিস, ডোমেইনস, টিকিট, ইনভয়েস। ইনভয়েস আছে, আমি একটা ডোমেইন অর্ডার করছি কিন্তু ডোমেইনের ঘরে কোনো ওয়ান নাই, কারণ কি ইনভয়েসটা আনপেইড। বুঝতে পারছেন? ইনভয়েসটা যদি পেইড হইতো তাহলে হচ্ছে যে আপনার এখানে ইনভয়েসে 0 থাকতো আর ডোমেইনের ঘরে একটা 1 দেখতে পারতাম। যেহেতু ডোমেইনটা রেজিস্ট্রেশন এখন হয় না সেই জন্য এই অবস্থা আছে। এই দেখেন ইনভয়েসটা আনপেইড অবস্থায় আছে। বুঝতে পারছেন? এখান থেকে আপনার যদি ইনভয়েসে ক্লিক করেন সেই ইনভয়েসের পেজে নিয়ে যাবে আপনাকে। আর যদি আপনি পেইড করেন তখন হচ্ছে যে আপনার ইনভয়েসটা পেইড আসবে, আনপেইডের জায়গায় পেইড লেখা আসবে। আচ্ছা যাই হোক, আর হোস্টিংটা অর্ডার করবো। আচ্ছা মেনুগুলো দেখেন, একটা বিলিং হোম মানে এই বিলিং, এই হোমটা আমরা যদি এক পেজ থেকে আরেক পেজে যাই, যাওয়ার পরে এই ফার্স্ট পেজে আর ড্যাশবোর্ডে আসার জন্য বিলিং হোমে ক্লিক করব। আরেকটা এটা হচ্ছে যে হোম হচ্ছে ওয়েবসাইটের মেইন পেজে নিয়ে যাবে আপনাকে। সার্ভিসের মধ্যে হচ্ছে যে আপনার মাই সার্ভিস, মাই লাইসেন্স, যদি কোনো লাইসেন্স অর্ডার করেন, অর্ডার নিউ সার্ভিস, ভিউ অ্যাভেলেবল অ্যাডন্স, ডোমেইনস, ঠিক আছে, মাই ডোমেইন, রিনিউ ডোমেইন, রেজিস্টার্ড ডোমেইন, ওয়েবসাইট সিকিউরিটির যদি কোনো কিছু অর্ডার করেন সেক্ষেত্রে। আচ্ছা, টিকিট আর সাপোর্টটা কি জিনিস? এক্সাম্পল কোনো একটা প্রবলেম ফেস করছেন, আমরা সাধারণত কি করি বাংলাদেশের, যে প্রবলেম ফেস করছি এখন কোম্পানি এখানে খোঁজার চেষ্টা করি কে কোথায় আছে, আমার প্রবলেম সলিউশন লাগবে, অত কিছু দরকার নাই। এখানে ওপেন টিকিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রবলেম ফেস করতেছেন, কোন ধরনের প্রবলেম, এটা কি সাপোর্ট রিলেটেড ইস্যু, টেকনিক্যাল ইস্যু, নাকি বিলিং, নাকি সেলস, কোনো কিছু অর্ডার করতে চান, বিলিং মানে ইনভয়েস বা টাকা পয়সা লেনদেন রিলেটেড কোনো সমস্যা। আর হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজটা হচ্ছে যে কোনো প্রকার অ্যাবিউজ রিপোর্ট যদি হয়, আপনার রংলি যদি কোনো কিছু ইউজ হয়, আপনি যদি রিপোর্ট করতে চান সেক্ষেত্রে অ্যাবিউজ অপশন আছে। তো সাপোর্ট হচ্ছে টেকনিক্যাল যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অলমোস্ট বেশিরভাগ কোম্পানিতেই সেম দেখবেন, আপনার নেম, ইমেল অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিছে। সাবজেক্টের মধ্যে কী ধরনের প্রবলেম ফেস করছেন, মনে করেন যে নেম সার্ভার আপডেট করবেন, পারতেছেন না, এনি হাউ নিড টু আপডেট নেম সার্ভার। আচ্ছা, সাপোর্ট ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের জন্য? সাপোর্ট ডিপার্টমেন্টের জন্য। রিলেটেড সার্ভিস, যখন আপনার ডোমেইনটা হবে, এই দেখেন নকলা ডিএম পেন্ডিং অবস্থায় আছে, এটা আপনার যে সার্ভিসটা দিবেন এখানে যখন অনেক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যেটা দরকার সেটার সার্ভিসটার জন্য সিলেক্ট করে, এরপরে হচ্ছে যে আপনার প্রায়োরিটি কী অবস্থা, আপনার কতটুকু ইম্পর্টেন্ট তার উপরে বেস করে, হাই, মিডিয়াম, লো, তারপর বেস করে আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি আপনার মেসেজ বডির মধ্যে লিখতে পারেন, I want to update my domain name server. I tried to update from panel but failed. My new name server will be ns1.abc.com, যেটা হবে আর কি ns2.abc.com। আমি বলতেছি না এবিসি হবে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম, আপনাদের যেটা হবে সেটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে দেখালাম যে টিকিট কিভাবে ওপেন করে। তারপর যদি আপনাদের কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন পড়ে এখান থেকে অ্যাটাচমেন্ট করতে পারবেন, যদি একের বেশি দরকার পড়ে অ্যাড মোর অপশন আছে, সবার শেষে সাবমিট করতে পারবেন। আর নলেজ সাজেশনটা কি, যদি আপনার কোনো কোশ্চেন রিলেটেড থাকে এইখানে যদি পেয়ে যান অ্যান্সার, সেক্ষেত্রে টিকিট ওপেন করা লাগতেছে না, আপনি দেখে দেখে নিজেই করতে পারেন চাইলে। আর সাবমিট দিয়ে দিলে টিকিটটা ওপেন হয়ে যাবে। টিকিট ওপেন হয়ে গেলে কোম্পানির কাছে একটা আমাদের টিকিট অপশন আছে, সেক্ষেত্রে ওইখান থেকে আপনাকে সাপোর্ট দিবে, সাপোর্ট দিলে ওরা আবার রিপ্লাই এখানেই পাবেন, রিপ্লাইটা, ঠিক আছে। এই যে সাপোর্টের মধ্যে যাও, টিকিটের মধ্যে ক্লিক করলে যখন আপনার টিকিটটা ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন লিস্ট আকারে, এই যে ডিপার্টমেন্টের নিচে দেখা যাবে আপনার এখানে কোন ডিপার্টমেন্টে উল্লেখ করছেন, সাবজেক্ট কি, স্ট্যাটাস কি অবস্থা, ওপেন নাকি রিপ্লাইড, অ্যান্সার দেওয়া হয়েছে নাকি, যে স্ট্যাটাসগুলো ওপেন, অ্যান্সার, কাস্টমার রিপ্লাই, ক্লোজড, এগুলো অপশনগুলো এখানে টিকিটের অপশনগুলো দেখা যাবে সাপোর্ট নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে যে আমরা হোস্টিংটা অর্ডার করব কিভাবে। চাইলে ভিতর থেকে অর্ডার করা যায়, বাইরে থেকে অর্ডার করা যায়। ভিতর থেকে অর্ডার করলে সিম্পলি যেটা করবেন, সার্ভিসের মধ্যে যাবেন, অর্ডার নিউ সার্ভিস, নিউ সার্ভিসে যাওয়ার পরে ওয়েব হোস্টিং এর জন্য আছে আপনার কতটুকু স্পেস নেবেন, এবং হচ্ছে যে এখানে দেওয়া আছে কত টাকা, এটা হচ্ছে মাসে উল্লেখ করা আছে। এরপর হচ্ছে যে আপনার এই হোস্টিং এর কি কি ফ্যাসিলিটিস সেগুলো এখানে দেওয়া আছে, আপনার ফ্যাসিলিটিসগুলো দেখে নেবেন আপনারা। আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করি বোঝার জন্য, এবার হোস্ট গেট ওপেন করি, হোস্ট গেট।
হোস্ট গেটরে চলে আসলাম। এখানে আমরা একটা হোস্টিং অর্ডার করা দেখব, যেখানে আমি শেষ স্টেজ পর্যন্ত যেতে পারবো না, তারপর যদি পারি দেখায় দিব। এখানে ওদের অনেক রকমের প্যাকেজ আছে, শেয়ার হোস্টিং, ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং যদি নেন 5.95 মানে $6 প্রতি মাসে পড়বে। শেয়ার হোস্টিং নিলে আপনার $2.75 করে পড়বে। মনে করেন যে আমরা একটা শেয়ার হোস্টিং অর্ডার করবো, এক্সাম্পল লার্ন মোডে ক্লিক করার পরে ওয়েব হোস্টিং এর মধ্যে নিয়ে যাবে। স্যার শেয়ার হোস্টিং কি স্যার আমি আরেকজনের সাথে কি মানে শেয়ার শেয়ার হোস্টিংটা করি? না না, শেয়ার হোস্টিংটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন বা আপনার ওয়েবসাইটের ডিটেইলস সবকিছু আপনার কাছে থাকবে, আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এটা কারোর সাথে শেয়ার হবে না। শেয়ার হবে কি, শেয়ার হবে হচ্ছে যে আপনি যেই সার্ভারের মধ্যে আপনার ডাটাগুলো হোস্ট করা হয়েছে বা রাখা হয়েছে, সেই সার্ভারের ব্যান্ডউইথ আরেকজন করিম সাহেব যেরকম ইউজ করতে পারতেছে, আপনিও তেমনি ইউজ করতে পারতেছেন, বুঝতে পারছেন? কিন্তু আপনার জি স্যার। আপনার ডাটা সিকিউর থাকছে, আপনার ডাটা অন্য কেউ দেখবে না, ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। শেয়ার হোস্টিং হচ্ছে যে রিসোর্সগুলো শেয়ার হচ্ছে। কোন রিসোর্স? সার্ভার রিসোর্স। সার্ভার রিসোর্স যেমন ব্যান্ডউইথ, তারপর হচ্ছে আপনার র্যাম, তারপর হচ্ছে যে আপনার প্রসেসর, সিপিইউ, এগুলো শেয়ার হচ্ছে। মানে আমি তো একটা কম্পিউটারের মধ্যেই 10টা ওয়েবসাইট যদি রাখি, তাহলে 10টা ওয়েবসাইটের সিপিইউ তো একটাই, তাই না? এই জন্য বলা হয়েছে এটা শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং এর মানে এইটা না যে আমি যেখানে হোস্ট করছি সেখানে আরেকজন রহিম সাহেব ওয়াইস ওখানে হোস্ট করতেছে, আমি কি রাখছি না রাখছি রহিম সাহেব সেগুলো দেখতেছে, রহিম সাহেব কি রাখছে সেগুলো আমি দেখতেছি, ব্যাপারটা এরকম না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন ওরা 3টা প্ল্যান দিয়ে রাখছে। তো আমি একটা বাই নাও এতে যাই, কি কি ফ্যাসিলিটিস গুলো আছে দেখে নিব আমরা। ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফ্যাসিলিটিস আছে, ফ্রি ওয়ার্ডপ্রেস সিপেনালস, ওয়েবসাইট ট্রান্সফার, আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি এসএসএল সার্টিফিকেট, ফ্রি ডোমেইন ইনক্লুডেড, এগুলো সব কিছু উল্লেখ করা আছে। ফ্রি ডোমেইন ইনক্লুডেড এখানে কিছু কাহিনী আছে, দেখেন একটা আই চিহ্ন দেওয়া আছে, খেয়াল করছেন? অন্যান্যগুলোর মধ্যে আই চিহ্ন দেওয়া নেই, এখানে আই চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে যে স্টার মার্কের মতো এখানে কাহিনী আছে। এখানে ক্লিক করব আমরা একটু। ফ্রি ডোমেইন নেম পাইতে হইলে ওদের কিছু নিয়ম আছে। ইন অর্ডার টু কোয়ালিফাই ওয়ান ফ্রি ডোমেইন নেম রেজিস্ট্রেশন ইউ মাস্ট সাইন আপ ফর 12, 24, 36 মান্থ, মানে 1 বছর, 2 বছর অথবা 3 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আপনি একটা ফ্রি ডোমেইন নেম পাবেন, এছাড়া না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে যে অফার অনলি অ্যাপ্লাইজ টু ডোমেইন অ্যাভেলেবল অ্যাট দ্য টাইম অফ হোস্টিং sign up and on their initial purchase terms. This offer is not available if your hosting plan include free domain. You cancel your hosting within the first year in non-refundable 17.99 USD ডোমেইন ফি। তার মানে হচ্ছে যে এই ফ্রি ডোমেইন অ্যাকচুয়ালি ফ্রি না। যদি আপনি কোনো কারণে হোস্টিংটা ক্যান্সেল করেন, তাহলে আপনার এখান থেকে $18 কেটে নেবে। তার মানে হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য ওরা $18 রাখতেছে, $18। খেয়াল করছেন? এখন কয়জন আছে যে এখানে দেখবে, এখানে তো ফ্রি ডোমেইন ইনক্লুডেড দেখেই খুশি হয়ে যাবে, পাশে যে একখান সাইন আছে এটা কয়জন তো খেয়াল করে, এগুলো খেয়াল করে নেবেন। হ্যাঁ, এরপর হচ্ছে মনে করেন বাই নাওতে যাবেন। যদি মনে করেন যে না ওরা যেটা বলছে টার্মস এন্ড কন্ডিশন ওকে, আমার কোনো সমস্যা নাই, ওয়েল তাহলে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে ওদের প্যানেলে চলে আসছে। প্যানেলে আসার পর হচ্ছে যে আপনার এন্টার ইউর ডোমেইন নেম, যদি 1 year registration on select annual plans, ডোমেইন হচ্ছে যে ফ্রি যেটা বলছে ওরা, সেই হিসাবে এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যানস, তাই তো? আমরা 36 মাস দেওয়া আছে বিলিং সাইকেল, দেখছেন বাই ডিফল্ট 36 মাস দেওয়া আছে। আমরা যদি এখানে 12 মাসের জন্য করি, 12 মাসের জন্য করলেও তাহলে আমাদের এক হিসাব। যদি আমরা 6 মাসের জন্য করি, যে 6 মাসের জন্য হোস্টিংটা নিব, আমরা এখন হোস্টিং অর্ডার করতেছি, হোস্টিং অর্ডার যদি 6 মাসের জন্য করি, প্ল্যানস $10.95, ওকে। এইখানে হচ্ছে যে আমরা nocladium.com পাশে দেওয়া আছে, এখানে .com পাশে দিবেন না। অনেকের .com, যেমন আমরা যে দুইটা ওয়েবসাইট আইডাটোস্ট এবং নেমচিপে দেখলাম, .com পাশে দেওয়া লাগে না, সরি .com লিখে দিলেই হয়। এখানে আবার ওদের হচ্ছে যে লিস্ট আছে, লিস্টের মধ্যে থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তো .com নিলাম, শুধু nocladium লিখছি। প্রাইমারি ডোমেইন নেম খালি আছে অ্যাজ ইউজুয়াল, $12.95 বছরে, ঠিক আছে? এদের বিডিটি অপশন নাই, $12.95। এরপর হচ্ছে ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন 14.95 বিল্ড অ্যাড ডোমেইন প্রাইভেসি 2, যদি আমরা অ্যাড করি তাহলে আরো $15 অ্যাড করতে হবে। আমরা যদি এটা না নেই তাহলে তো টিক চিহ্ন উঠিয়ে দিবেন।
চুজ হোস্টিং প্ল্যান। হোস্টিং প্ল্যান হচ্ছে যে হ্যাচিং, সবার হ্যাসলিং যেটা সবার ছোটটা নিছি, বেবিটা আর একটু বড়, ওটা প্রাইস আরো বেশি। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট ইউর হোস্টগেটের অ্যাকাউন্ট। আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটি পিন দিবেন একটা, ওই সিকিউরিটি কোশ্চেনের মতো, এরা সিকিউরিটি কোশ্চেন না রেখে এরা করছে সিকিউরিটি পিন, ঠিক আছে? সিকিউরিটি পিন এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আর এন্টার ইউর বিলিং ইনফরমেশন, ওই যে ইনফরমেশনগুলো দিবেন, এটা পেপাল নাকি ক্রেডিট কার্ড। পেপাল হলে তার পেপালের ওয়েবসাইটে নিয়ে যাবে, এদের বেলা পেপাল সিস্টেমটা ডিফারেন্ট, আর ওদের বেলা পেপাল সিস্টেমটা আরেক রকম, দুইটা পার্থক্য আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার অ্যাড এডিশনাল সার্ভিস অপশনগুলো আছে, যদি কোনো সার্ভিস আপনি অ্যাড করতে চান। যদি কোনো সার্ভিস অ্যাড করতে চান অ্যাড করবেন, করার পরে সবার শেষে যদি কুপন কোড থাকে, কুপন কোডটা কি আইডিয়া আছে আপনাদের? কুপন কোড হচ্ছে যে যদি মনে করেন কোনো একটা ছাড় পাইছেন, কোম্পানি থেকে একটা কুপন কোড দিছে, এই কোডটা যদি আপনি অর্ডার করার সময় ব্যবহার করেন, তাহলে আপনাদের 10 টাকার জিনিস 8 টাকা হয়ে যাবে বা 9 টাকা হয়ে যাবে, মানে যতটুকু ছাড় দিবে সেই অনুসারে কমে আসবে। কুপন কোড মোটামুটি সব কোম্পানিতেই আছে। রিভিউ, অর্ডার ডিটেলস এগুলো সবই দেওয়া আছে। যদি দেন অ্যামাউন্ট ডিউ $133.98, 1 বছর 6 মাসের জন্য নিলে এত। হোস্টিং অ্যাডন্স দিচ্ছে $47। দেখেন প্রচুর পরিমাণে হিডেন ফি স্টাইলের দিয়ে রাখছে, বুঝতে পারছেন? এগুলো আপনার বাদ দিতে হবে আর কি, বাদ দিবেন। এই যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো। ব্যাকআপ ইউর হার্ডওয়ার্ক, মানে আপনি যদি ব্যাকআপ নিতে চান, সাইট ব্যাকআপ অটোমেটিক্যালি সাইট ব্যাকআপ পুরো নিয়ে দিবে, এটার জন্য মাসে ওরা $2 করে চার্জ করবে, অ্যানুয়ালি $23.95 চার্জ করবে। তার মানে যে বিল্ড অ্যানুয়ালি, ওরা আপনাকে বাৎসরিক হিসাবে চার্জ করবে। সিকিউর ওয়েবসাইট, এগুলো আমরা টিক চিহ্ন উঠাই দিই, খরচটা একটু কমে আসবে। কমে আসলে তারপরে কত কমে আসে, তারপরে $83, বহুত টাকা। ডোমেন রেজিস্ট্রেশন, মানি ব্যাক গ্যারান্টি, 45 days, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, লাইভ চ্যাট, ইমেল সাপোর্ট, ওইগুলো আছে। দেওয়ার পরে সব ফিল আপ করার পরে আপনারা চেক আউট নাও দিবেন, ঠিক আছে? চেক আউট নাও দেওয়ার আগে এখানে একটা প্রাইভেসি পলিসি টিক চিহ্ন দিয়ে চেক আউট নাও দিবেন। আর যদি টিক চিহ্ন না দেন, এখানে এটা ইনেবল হবে না, টিক চিহ্ন ক্লিক করতে পারবেন না, টিক চিহ্ন দিলে ক্লিক করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যে এটা দেখলাম আমরা হোস্টগেটরেরটা। চলেন তাহলে এবার আইডাটা হোস্টে একটু দেখে আসি। দুভাবে দেখবো, একটা হচ্ছে ভিতর থেকে যে অর্ডার প্লেস করতে গেছি, যাওয়ার পর আমাদেরকে এটা দিচ্ছে অর্ডার নাও। যদি আমরা 3 GB নেই, সেক্ষেত্রে আমরা অর্ডার নাও ক্লিক করব। ক্লিক করার পরে এতে কোনো হিডেন চার্জ কিংবা আর অন্য কোনো কিছু আছে নাকি সেটাও আমরা দেখে আসি। সেখানে হচ্ছে যে আপনার চুজ এ ডোমেইন নেম, এখানে 3টা অপশন দিছে। রেজিস্টার এ নিউ ডোমেইন, ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। যদি আমার কোনো ডোমেইন থাকে তাহলে আমি এই যে অপশন করব, এইটা ইউজ করব, যে আমার অলরেডি ডোমেইন আছে, আমি সেটা ব্যবহার করতে চাচ্ছি। ডোমেইন নেম দিব, .com দিব পাশে, ঠিক আছে? দিয়ে ইউজ দিব, তাহলে ইউজ হবে। ওরা ডোমেইনের জন্য আলাদা কোনো চার্জ করবে না সেক্ষেত্রে। আর মাঝখানে থেকে ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার, মানে হচ্ছে এক্সাম্পল, আপনি নেম চিপ, আপনি একটা ডোমেইন নিচ্ছেন, তো আপনার কাছে মনে হচ্ছে আপনি একটা প্যানেলে সব কিছু রাখবেন, অপারেট করতে সুবিধা হয়, বা আপনার কাছে কোনো কারণে সার্ভিস যদি ভালো লাগে, তাহলে আপনি এই অপশন দিবেন, ওদের অন্য প্যানেল থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এই কোম্পানিতে। আর রেজিস্টারের নিউ ডোমেইন হচ্ছে যে আপনার কাছে কোনো ডোমেইন যদি থাকে, সরি, ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে করবেন। তো আমরা তো এখন পর্যন্ত ডোমেইন নাই, ওইটা তো পেন্ডিং হয়ে আছে, তাই না? সেক্ষেত্রে যদি আমরা অন্য কোনো ডোমেইন নেই, নকলা, অথবা যদি আমি এইটা দিই, এটাতে পাওয়ার কথা না, কারণ এটাতে এখন রেজিস্টার হয় নাই। nokladm.com ইউজ, কি আসে মেসেজ সেটা আমরা একটু বুঝি। ভেরিফাইং ইউর ডোমেইন সিলেকশন, ও ভেরিফাই করে দেখতেছে এই নামে কোনো ডোমেইন আছে কিনা। ক্লিয়ার? ও ভেরিফাই করে দেখছে, সেটা কি জানেন? সেটা দেখছে হচ্ছে যে এই নামে নর্মালি ডোমেইন কিন্তু নাই, তাহলে ও এটা নিয়ে আসছে কেন? কারণ সেম ডাটাবেস, সেম কোম্পানিতে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করতেছেন, সেহেতু প্রথমে সে আউটসাইড চেক করছে, আউটসাইডে যখন দেখছে যে পায় নাই, তখন সে আপনার নিজের অ্যাকাউন্ট চেক করছে। আপনার নিজের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একটা প্লেস করা আছে অর্ডার, খেয়াল আছে? মনে আছে তো? তখন সে ডাটাবেসের মধ্যে যখন পেয়ে গেল যে হ্যাঁ এই নামে অলরেডি আছে, কিন্তু এখনো ইনভয়েস আপডেট হয় নাই, সেই হিসাবে ওরা নিয়ে নিছে। এবং সেটার জন্য দেখেন কোনো চার্জ করে নাই ডোমেনের জন্য, কারণ ডোমেনের ওটার জন্য বিল কিন্তু আলাদা, সে নতুন করে আবার কোনো বিল তৈরি করে নাই।
আচ্ছা, এখানে একটা 1 মান্থ প্রাইস, আপনি এটা চাইলে 1 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস আছে। যদি আপনি 12 মাসে নেন, 1 মাসের জন্য নিলে 158 টাকা 10 পয়সা প্রতি মাসে, 158 টাকা। আর যদি 12 মাসের জন্য নেন তাহলে প্রতি মাস অনুসারে আপনার 126 টাকা পড়বে মাত্র। আপনার মানে ডিসকাউন্ট আছে, এটা বোঝা গেল যে আপনার এখানে ডিসকাউন্ট আছে। যদি আপনি বেশি সময়ের জন্য নেন তাহলে ডিসকাউন্ট পাবেন আপনি 158 থেকে 126 টাকা, নিয়ার অ্যাবাউট আপনার 30 টাকার কাছাকাছি ডিসকাউন্ট থাকতেছে। হোয়াট এভার, আপনি 12 মাসেরটা সিলেক্ট করার পরে দেখেন এখানে প্রাইসটা চেঞ্জ হয়েছে 1517 টাকা 77 পয়সা, মানে 126 টাকা করে কত হয় সেই 12 মাসের জন্য সেই প্রাইসটা দিচ্ছে এখানে। এডিশনাল আর কোনো চার্জ নাই, এদের কোনো হিডেন চার্জ নাই দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে প্রোটেক্ট ইউর সাইট উইথ এসএসএল। আইডাটোস্ট আপনার ফ্রিতে এসএসএল প্রোভাইড করে, যার কারণে হচ্ছে যে হোস্টিং এর সাথে প্রয়োজন নাই এটা অ্যাড করার। যদি আপনি পেডটা নিতে চান তাহলে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন, এগুলো হিসাব আলাদা, এগুলোর দাম বেশি কারণ ওদের সিকিউরিটি পলিসি বেশি। আর ফ্রিতে যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে যে আপনার এসএসএল হিসাবে প্রোভাইড করতেছে আপনার। আচ্ছা, নন দিয়ে রাখেন যেহেতু ফ্রিতে প্রোভাইড করে। এরপরে নিচে আসেন, আর কোনো কিছু নাই, এদের এক্সট্রা কোনো কিছু নাই, মানে যতটুকু অর্ডার করতেছেন বিল ততটুকুই করতেছে। এরপরে কন্টিনিউ করেন আপনি। কন্টিনিউ করার পরে দেখেন আপনার এখানে চলে আসছে নেক্সট স্টেপ। সবকিছু চেক করে দেখলো, দেখার পর হচ্ছে যে আপনি এখন চেক আউট দিতে পারবেন। আচ্ছা, প্রোমো কোড, এই যে প্রোমো কোড এখানেও আছে, কিন্তু খেয়াল করছিলেন আপনারা প্রোমো কোডের অপশন? প্রোমো কোড যদি থাকে, যদি কোনো ওইখানে বসান, সেক্ষেত্রে আপনার মনে করেন আপনি 10% সেটা প্রোমো কোড আছে, থাকলে আপনি যদি ওইখানে বসাইতেন তাহলে আপনার 1577 না কত টাকা যেন আসছিল, ওইখান থেকে ডিসকাউন্ট, যে 1517 টাকা থেকে ওই প্রোমো কোডের অ্যামাউন্টে ডিসকাউন্ট হয়ে যেত, যত পার্সেন্ট অফার পাইতেন সেটা ডিসকাউন্ট হয়ে চলে আসতো। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমার কাছে আর নতুন কোনো কিছু ইনফরমেশন চাই নাই, এগুলো অটোমেটিক ধরে নিছে এগুলো। এবং অল কার্ডস কিভাবে পেমেন্ট করছে, অল কার্ডস দিলে আপনার ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, কোম্পানি কাউকে নক করা লাগবে না, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ, সব কিছু ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর পেপ্যাল দিলে এটা টেম্পোরারি অপশনে যদি যাওয়া হয় তাহলে আপনার আই হ্যাভ রিড এটা তো দেওয়া লাগবেই। আর যদি কোনো ইনফরমেশন থাকে এডিশনাল নোট দিয়ে দিবেন, তারপর হচ্ছে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে যদি যান, কমপ্লিট অর্ডার দিলে আপনার হচ্ছে যে আরেকটা ইনভয়েস জেনারেট হবে, কিন্তু সার্ভিস এটা এবার সার্ভিসের ঘরে যাবে, কিন্তু সার্ভিসের ঘরে 1 দেখাবে না, 0 দেখাবে। কেন দেখাবে? যেহেতু আমরা এখনো এটার পেমেন্ট করি নাই, দুইটা ইনভয়েস দেখাবে সেই ক্ষেত্রে আমাদের এখানে। আর যদি আমরা লগ ইন ছাড়া অবস্থায় অর্ডার করতাম সেটা কিরকম, সেটা আমি অল্প একটুর মাধ্যমে প্রথম অংশটুকু দেখাবো, পরের অংশটুকু দেখানোর প্রয়োজন নেই, কারণ পরের অংশটুকু আপনারা অলরেডি পারেন, দেখছেন অলরেডি লগ ইন করলে বা কি অবস্থায় দাঁড়াচ্ছে। একটা জিনিস আসছে ডোমেনের মতো, তো আমরা ক্লায়েন্ট এরিয়াতে চলেন যে ঘুরে আসি, দেখে আসি একটু। 3GB ওইটা অপশন, ইনভয়েস দুইটি আনপেইড থাকতেছে, এই যে আনপেইড দুইটা ইনভয়েস, এই যে এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, আনপেইড। আপনি চাইলে 1 বাই 1 করে পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি একসাথে সবগুলা পেমেন্ট করতে চান, যে আলাদা আলাদাভাবে পেমেন্ট না, সেক্ষেত্রে উপরে অপশন আছে ইউ হ্যাভ 2 ইনভয়েস কারেন্টলি আনপেইড উইথ টোটাল ব্যালেন্স 2595 টাকা, টোটালে যোগ করলে যেটা পে অল একসাথে পেমেন্ট করতে পারবেন। অথবা অ্যাড ফান্ড অপশন হচ্ছে যে আপনি এখানে কোনো ব্যালেন্স নিয়ে রাখতে চান, যারা রিসেলিং, অনেকে একটা ব্যবসা সম্পর্কে বলতে পারি, রিসেলার বা রিসেলিং বিজনেসটা কি, মনে করেন যে আপনার বাংলাদেশে অনেক কোম্পানি দেখতেছেন, কিন্তু সবারই কিন্তু সার্ভার বা ওরকম কোনো কিছু নাই, রিসেলার, কিন্তু বোঝা যায় না যে তারা রিসেলার। তারা একটা ওয়েবসাইট তৈরি করে রাখছে, দেখাচ্ছে যে তারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে, কিন্তু করছে কি ওরা, ওইটা দেখানোর পরে ওরা হচ্ছে যে মনে করেন যে কোনো কোম্পানি থেকে, যেমন আইডাটাউস থেকে ওরা সার্ভিস নিছে, রিসেলারশিপ নিয়ে তারা আবার মার্কেটে ডোমেন হোস্টিং এর বিজনেস করা শুরু করে দিছে, যে তারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে। তো সে হিসাবে তারা আবার তাদের ওইখান থেকে প্ল্যান হিসাবে বিক্রি করতেছে। তো এখন তাদের ওয়েবসাইটে গেলে অনেকে মনে করেন যে কোনো কিছু অর্ডার করলে সাথে সাথে ডোমেন অ্যাক্টিভেশনের যদি কোনো ঝামেলা থাকে সেটা যাতে না হয়, সেই জন্য সেখানে অ্যাড ফান্ড করে রাখলো আর কি রিসেলারদের জন্য। অথবা যদি কাস্টমার হয় সেক্ষেত্রে অ্যাড ফান্ড করে রাখলে সেই অটোমেটিক টাকাটা এখান থেকে কেটে নিয়ে নিবে। কথা বুঝতে পারছেন? রিসেলার হচ্ছে যে একটা অপশন, রিসেলিংও বিজনেস করা যায়। আচ্ছা, এবার চলেন আমরা এখান থেকে একটু সরাসরি আইডাটাহোস্টের এখানে ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে হচ্ছে যে আমরা
যদি মনে করেন আপনাদের রেজিস্ট্রেশন করা নাই, হোস্টিং আপনার ফার্স্ট টাইম নিতেছেন, সেক্ষেত্রে হোস্টিংয়ে যান। হোস্টিংয়ে যাওয়ার পরে আপনি যে হোস্টিংটা নেবেন সেটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে আনলিমিটেড ওয়েব হোস্টিং আছে, এন্টারপ্রাইজ মানে জিবি হিসাবে আছে, রিসেলার অপশন আছে, রিসেলারদের জন্য এই অপশন আছে। যাওয়ার পর হচ্ছে যে আপনারা এখান থেকে কিভাবে অর্ডার করবেন সেটা দেখে নেন। এখানে প্রথম অংশটুকু একদম সিম্পল, শুধুমাত্র হচ্ছে যে আপনি প্যাকেজটা চয়েস করবেন, প্যাকেজ চয়েস করার পরে অর্ডার নাও দিবেন। অর্ডার নাও দেওয়ার পরে বাকি অংশটুকু আপনারা দেখছেন অলরেডি। এই যে প্যাকেজগুলো হিসাবে এখানে আছে, এখানে ডলারের প্রাইস দেওয়া আছে। আপনারা যদি বিডিটি করতে চান, এই যে উপরে বিডিটি অপশন আছে, বিডিটি করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে ডলার থেকে বিডিটি হয়ে যাবে। আর হওয়ার পরে এরপর হচ্ছে যে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন কত মাসের জন্য নেবেন। যদি 2 বছরের 1 বছরের জন্য নেন তাহলে 1 বছর সিলেক্ট করবেন, সেভ 20% এখানে শো করছে। ওয়েবসাইট থেকে যদি আপনি সরাসরি অর্ডার করতে চান তখন আপনার জন্য একটা সুবিধা আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা দেখা যায়, যেটা কিনা আপনার লগ ইন পেজ থেকে দেখা যায় নাই। মনে আছে আমরা যখন অর্ডার করলাম তখন কিন্তু আমরা দেখতে পারি নাই, কিন্তু বুঝতে পারতেছিলাম যে এত টাকা কম আছে। 1 ইয়ার 17.76 ডলার পড়বে টোটালে। সেভ 20% মানে 20% সেভ হবে, টাকা সেভ হবে আপনার, উল্লেখ করে দেওয়া আছে। যেটা সিলেক্ট করবেন সেটা দেওয়ার পর অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে এরপর বাকি অংশটুকু অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে দেখানো হয়ে গেছে অলরেডি। স্যার এখানে একটা মানি ব্যাক গ্যারান্টি ছিল, এটা কি স্যার? যদি আমার পছন্দ না হয় সেক্ষেত্রে কি এটা? মানি ব্যাক গ্যারান্টি হচ্ছে যে আপনার যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনার সার্ভিস পছন্দ না হয়, আপনাকে ভ্যালিড রিজন দেখাইতে হবে। ভ্যালিড রিজন যদি আপনি দেখাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পছন্দ না হয়, মানে হচ্ছে যে অনেকে তো এরকম করতে পারে, ইউজ করে টিরা বলবে যে পছন্দ হয় নাই, কথা বুঝছেন? সেটা দিলে, জি স্যার। সেটা বললে তো কোনো লাভ নেই। আপনাকে মানি ব্যাক গ্যারান্টি পছন্দ হয় নাই কেন, একটা ভ্যালিড রিজন দেখাইতে হবে না, যে আপনাদের সার্ভার খারাপ বা আপনাদের এই সমস্যা ফেস করছি এই জন্য আপনাদের সার্ভিস চালাবো না। আপনি যদি ভ্যালিড রিজন দেখাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে 30 দিনের মধ্যে যদি ভ্যালিড রিজন দেখেন তাহলে আপনাকে টাকা ব্যাক করে দেওয়া হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টিটা এই জন্য দিতেছে যে তারা কনফার্ম যে তাদের মানি ব্যাক গ্যারান্টি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সুযোগ নাই যে কারণ তাদের সার্ভিস খারাপ না ভালো তারা এটা খুব ভালো করেই জানে। পাসওয়ার্ড কপি করে নিছি, সাইন ইনটু অ্যাকাউন্ট। আপনার ডিফারেন্ট রকমের এনভায়রনমেন্ট আছে হোস্টিং এর জন্য, খেয়াল করবেন ডিফারেন্ট এনভায়রনমেন্ট আছে। তো এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, আর একটা এনভায়রনমেন্ট চাইলে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনি হোস্টিংয়ে যখন লগ ইন করবেন, হোস্টিংয়ে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এটা হচ্ছে যে ডোমেইন সেটআপ, সাবডোমেইন ম্যানেজমেন্ট, ডিএনএস ম্যানেজমেন্ট, এসএসএল সার্টিফিকেট, এফটিপি ম্যানেজমেন্ট, মাইএসকিউএল ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু আছে। এসএসএল সার্টিফিকেট হচ্ছে যে যেটা বলা হয়েছিল ফ্রি, সেটা চাইলে আমি এখান থেকে ইনস্টল করে নিতে পারি। এটা একটু আপনারা খেয়াল করে দেখেন কিভাবে ইনস্টলেশন করে। ইনস্টল করার পরে এটা আবার বাই ফোর্স কিভাবে আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করব সেটাও দেখবো আমরা। www.nokla.dm ওকে সিলেক্ট করা আছে। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা হচ্ছে যে এসএসএলটা ইনস্টল করবে ওরা এখন হোস্টিং এর মধ্যে। ইনস্টল না থাকা অবস্থায় কেমন দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। nokla.dm.com দেখেন বাম পাশে নট সিকিউর, দেখছেন নট সিকিউর উপরে। জি স্যার। তার মানে স্যার এটা কি এসএসএল সার্টিফিকেট মানে এখন ইনস্টল হয় না, আমি সাথে সাথে দেখাইলাম এই জন্য। এই যে ইনস্টল হচ্ছে কেমন, বুঝতে পারছেন? এই যে সার্টিফিকেট এন্ড কি সেভ লেটস এনক্রিপ্ট রিকোয়েস্টেড সাকসেসফুল ফর নকলা ডিএম ইনস্টল হয়ে গেছে। এখন এটা সাথে সাথে হয়তো বা আসবে না, অথবা আপনারা আমরা যেটা করব ফোর্স করার চেষ্টা করব। https:// যদি দেই এখন আমরা সেটা দেখব না। দেখেন সিকিউরিটি, দেখেন এখন তালার ছবি চলে আসছে তাই না, দেখছেন? এখন নট সিকিউর কথাটা কিন্তু এখন আর লেখা নাই। এগুলো কোনো ইস্যু না, এগুলো আমার ল্যাপটপ থেকে এগুলো চাই, সিকিউরিটি ইস্যু ছিল। আচ্ছা দেখেন এখন আর নাই, এখন আর নট সিকিউর কথাটা নাই, তার মানে হচ্ছে এসএসএল ইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে যে আপনার বাই ফোর্স একটা কথা আছে, তারপর হচ্ছে যে আপনার সেটা বাই ফোর্স যদি করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে নিচে নামবেন,
কন্ট্রোল প্যানেল নিচে দেখেন, নিচে টিক চিহ্ন দিবেন, ফোর্স SSL উইথ HTTPS রিডাইরেক্ট। সেভ যদি করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার HTTPS কষ্ট করে সামনে লিখতে হবে না, না লিখলেও দেখবেন নকলা ডিএম চলে আসছে, nokladm.com দিয়ে এন্টার দিবেন। আমি এবার HTTPS দেই নাই, দেখেন HTTPS দেই নাই, দেওয়া ছাড়াও কিন্তু এবার তার ছবি চলে আসছে, ফোর্স করে দিচ্ছি, মানে আমাকে এইটাতেই যাইতে হবে, এটা ছাড়া অন্য কোনো একটা হচ্ছে HTTP আর একটা হচ্ছে HTTPS। HTTP দিয়ে যাবে না, HTTPS দিয়ে যাবে, ডাটা পাস হবে, ঠিক আছে। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, হোস্টিং অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য হোম নকলাডিয়াম, টু চেঞ্জ দ্য পেজ, এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হবে, কটার সময় তৈরি হয়েছে সেটা দেখায় দিচ্ছে। আমরা আমাদের ক্লায়েন্ট প্যানেলে গিয়ে একটু দেখে আসি এখন দেখতে কেমন দেখা যায়, অথবা বিলিং হোমে ক্লিক করি। দেখেন এখানে একটা চলে আসছে, নকলা ডিএম 3 GB, এটা হচ্ছে ক্যান্সেল দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমি এটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর একটা নকলা ডিএম ডট আইডাটাহোস্ট এই নামে একটা আছে অলরেডি, এটা অ্যানুয়ালি রান হয়ে গেছে, এটা অ্যাক্টিভ শো করতেছে। এবং এইখানে যদি আমি ডিটেলস ইনফরমেশন দেখতে চাই, এখানে ক্লিক করব, যে কোনো একটা খালি জায়গাতে ক্লিক করব, ক্লিক করলে এই ডিটেলস ইনফরমেশন চলে আসবে। এন্টারপ্রাইজ ওয়েব হোস্টিং, রিকোয়েস্ট ক্যান্সেলেশন, ক্যান্সেল করতে চাইলে, রেজিস্ট্রেশন ডেট, রিকোয়ারিং অ্যামাউন্ট, বিলিং, নেক্সট ডিউ ডেট কবে, পেমেন্ট মেথড, তারপর হচ্ছে যে আপনার রিকমেন্ডেড ফর ইউ, বুস্ট ইউর সার্চ র্যাঙ্কিং, সেটার জন্য হচ্ছে র্যাপিড SSL, এটা ইউজ করলে হচ্ছে যে আপনার সার্চ র্যাঙ্কিং এ বুস্ট করতে সুবিধা হবে। সেটা এখন দরকার নাই যেহেতু এটার টাকার অ্যামাউন্ট বেশি। অ্যাড র্যাপিড SSL ফ্রম জাস্ট 1534 BDT বছর হচ্ছে 1534 টাকা, এটা দরকার নেই, এটা জাস্ট একটা অ্যাড হিসাবে আছে। এরপর হচ্ছে হোস্টিং ইনফরমেশন কি, ডোমেইন নেম দেওয়া আছে, ইউজার নেম কি দেওয়া আছে, সার্ভার নেম কি দেওয়া আছে, IP অ্যাড্রেস দেওয়া আছে, নেম সার্ভার দেওয়া আছে, দুইটা নেম সার্ভার দেওয়া আছে। এখানে SSL স্ট্যাটাস নো SSL ডিটেক্টেড, এটা ডিটেক্ট করবে হচ্ছে যে যেহেতু আমরা SSL ইনস্টল করছি মাত্র, এখনো এখানে ভ্যালিডেশন আসে না, যখন আসবে তখন এখানে SSL ডিটেক্ট করবে, ঠিক আছে। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েব পেজে নিয়ে যাবে, হুইজ ইনফো দিলে এটা ইনফরমেশন চলে আসবে, ডোমেনের ক্ষেত্রে আসবে। আচ্ছা, লগ ইন টু ডাইরেক্ট অ্যাডমিন দিলে আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন হয়ে যাবে, এই কন্ট্রোল প্যানেলটাতে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা যেটা যাব, ভিডিওটাকে আমি দুইটা পার্ট করব নাকি একটা পার্ট করব? আচ্ছা, এখন এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটা সিস্টেমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, একটা হচ্ছে ওয়ান ক্লিক ইনস্টল আর একটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টল। ওয়ান ক্লিক ইনস্টলটা আমরা দেখে আসি কিভাবে করে। নিচে নামলে এখানে ওদের এখানে এই যে সফটওয়্যার ইনস্টলার আছে, আর কি আছে এখানে একটা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এই যে ওয়ার্ডপ্রেসে যদি আমরা ক্লিক করি ওয়ান ক্লিক সিস্টেম, আর একটা ম্যানুয়াল, ওটা পরে দেখাবো। ওয়ার্ডপ্রেস, ওকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আসি। এখানে কিন্তু অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, যেমন মাইবিবি, এটা হচ্ছে একটা ফোরাম, আপনারা চাইলে ফোরাম তৈরি করতে পারেন, কোনো কিছু নলেজ না থাকলেও, ওয়েবসাইট নলেজ না থাকলেও আপনারা ফোরাম তৈরি করেন। আভান্তে কাট একটা ই-কমার্স সাইট, অনেক ধরনের ফ্রি সফটওয়্যার আছে এখানে, ওরা ইনক্লুড করে রাখছে অলরেডি ক্লায়েন্ট ফ্যাসিলিটির জন্য। ইমেজ গ্যালারি মানে হচ্ছে যে আপনার ইমেজের সফটওয়্যার তৈরি করতে ইনস্টল করতে পারেন, তারপর মাইক্রো ব্লগ তৈরি করতে পারেন, উইকি, সোশ্যাল নেটওয়ার্কিং এর এগুলো তৈরি করতে পারেন, অ্যাড ম্যানেজমেন্টের জন্য এগুলো তৈরি, মানে অনেক সফটওয়্যার দিয়ে রাখছে ওরা অলরেডি। যাক, আমরা যেটাতে দেখতেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তো ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করার পরে এই পেজটা আসলো, আসার পর হচ্ছে ইনস্টল নাও তে ক্লিক করব। ইনস্টল নাও তো যাওয়ার পরে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, 5.53 যেটা আছে লেটেস্ট হচ্ছে 5.3, আর চুজ ইনস্টলেশন ইউআরএল সেটা হচ্ছে যে HTTP, আমরা এটা HTTPS দিব, HTTPS অথবা www সহকারেও দিতে পারেন, আপনার ইচ্ছা, এই দুইটা যে কোনো একটা দিবেন, এটা দিবেন না, HTTP দিবেন না, HTTPS দিবেন অথবা HTTPS www দিবেন। নকলা দিয়ে সিলেক্ট করাই আছে। এরপর হচ্ছে যে আপনার এখানে ইন ডিরেক্টরি মানে কোথায় ইনস্টল করবেন, এটা কি nokladm.idatos.com, মানে আপনার ডোমেন মনে করেন
idatos.com আপনার ডোমেন। idatos.com এ ভিজিট করলে কি সরাসরি পেজটা চাচ্ছেন নাকি idatos.com/wp চাচ্ছেন? যদি আপনি idatos.com যদি সরাসরি চান তাহলে এই ডিরেক্টরি ঘরটা আপনি খালি করে ফেলবেন, ডিলিট দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি আপনি কোনো ফোল্ডার আন্ডার করেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টরির জন্য যে ফোল্ডার করতে চান ফোল্ডার নেমটা আপনি দিতে পারেন। আপনি যদি আলাদা কোনো এটার আন্ডারে ডোমেন আন্ডারে যদি আলাদা করতে চান, কয়েকটা হোস্টিং কয়েকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, মাল্টিপল ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে আপনি ফোল্ডার নেম করতে পারেন। একটা ব্লগ করলেন, আরেকটা মনে করেন যে আপনি ট্রাভেল জন্য করলেন, মেন ওয়েবসাইট থাকতেছে আরেকটা, এরকম বিভিন্নভাবে করা যায় সাবডোমেন দিয়ে আর কি। এটা সাবডোমেনের মতো করে হয়। তো আমরা এখানে কোনো কিছু ডিরেক্টরিতে দিব না, তার মানে হচ্ছে nokla.dm.idatos.com যখন আমরা ব্রাউজ করব সরাসরি পেজটা চলে আসবে। ওকে, এই জন্য খালি দিয়ে দিছি আমি, মানে রুট ডিরেক্টরিতে আইতে ক্লিক করলে দেখেন দ্য ডিরেক্টরি ইজ রিলেটিভ টু ইউর ডোমেন অ্যান্ড শুড নট এক্সিস্ট, মানে এই নামে কোনো ফোল্ডার বা কোনো যাতে না থাকে। টু ইনস্টল অ্যাট ডার, মানে ডার মানে কোনো ডিরেক্টরি যদি ইনস্টল করতে চান ডার নেম দিবেন, জাস্ট টাইপ ডার, এক্সাম্পল দিছে ওরা। আর যদি টু ইনস্টল অনলি ইন https mydomain.com মানে সরাসরি ডোমেন ইনস্টল করতে চান তাহলে লিভ দিস এমটি, মানে এই জায়গাটা খালি রাখবেন আপনারা। তো আমরা যেহেতু সরাসরি ডোমেনটার মধ্যে ইনস্টল করব সেই জন্য আমরা জায়গাটা খালি রাখছি। সাইট সেটিং হচ্ছে যে সাইট নেমটা চাইলে পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। সাইট নেমের এখানে দেন হচ্ছে যে নকলা ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল যান, আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই, এখানে আপনাদের ইনফরমেশন রাখতে পারবেন। আচ্ছা, সাইট ডেসক্রিপশন, এইগুলো লিখতে এমন কোনো কথা নাই। এটা হচ্ছে যে আপনার যখন যে কাজ করবেন তার উপর বেস করে লেখাগুলো হবে। সাইট নেম দিবেন ওই হিসাবে, সাইট ডিসক্রিপশন দিব ওই হিসাবে। ইনেবল মাল্টি সাইট WPMU দরকার নেই এটা। এরপর হচ্ছে যে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট, অ্যাডমিন ইউজার নেম, এই যে আপনার একটা অ্যাডমিন ইউজার নাম তৈরি হবে সেটা কি নামে হবে, অ্যাডমিন নামে দিতে পারেন অথবা অন্য কোনো নামে দিতে পারেন। আমি এখানে একটা নাম দেই, নকলা নাম দিলাম, নকলা ডিএম। আচ্ছা, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দিতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অ্যাডমিন দিবেন। অ্যাডমিন হচ্ছে কমন, সবাই অ্যাডমিনই দেন, আপনার ডিফারেন্ট কোনো দিবেন। নকলা ডিএম এটাও না দিয়ে আপনার অন্য কোনো নাম দিতে পারেন। মনে করেন যে কোনো কি নাম দেওয়া যায় বলেন তো, একটা ইউজার নেম বলেন তো কি নাম দেওয়া যায়। যাতে সহজে হ্যাক না হয় সেটার জন্য আর কি এইটা প্রসিডিউরটা আপনারা ফলো করবেন। ধরে নেন হচ্ছে যে ম্যাঙ্গো নাম দেন, ম্যাঙ্গো হোয়াট এভার। আর পাসওয়ার্ড দিবেন হচ্ছে যে পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে জেনারেট করে দিতে পারেন। পাসওয়ার্ড হচ্ছে যে অটো জেনারেট করে দিতে পারেন অথবা আপনার ইচ্ছাও দিতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করে দেন, এটাই ভালো হবে। সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্য না, জেনারেট করলে আপনার লগ ইন অসুবিধা হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দিয়ে আমি মনে করি এটা দিই, নিবে তো মনে হয়। এটা দিলাম পাসওয়ার্ড, ম্যাঙ্গো নাম দিলাম ইউজার নেম, আর অ্যাডমিন ইমেল, অ্যাডমিন। জি স্যার বলেন। এখানে ইউজার নেমটা ডিফারেন্ট কোনো ইউজার নেম দিবেন যাতে আপনার হ্যাক ট্যাক না হয়। অন্য কোনো ইউজার নেম, ম্যাঙ্গো দিতে পারেন কোনো কথা নেই, আপনি অন্য আপনার মনে থাকবে এমন অন্য কোনো কিছু দিবেন। পাসওয়ার্ডের মধ্যে দিবেন হচ্ছে যে আপনি যেটা মনে থাকবে এমন কোনো পাসওয়ার্ড দিবেন, স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। আমি কিন্তু সহজ একটা পাসওয়ার্ড দিচ্ছি, এরকম পাসওয়ার্ড দিবেন না কিন্তু আবার, ঠিক আছে? এটা দেখানোর জন্য এটা দিছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিবেন হচ্ছে যে আপনার মনে করেন যে জিমেলের যেই জিমেল অ্যাড্রেসটা দিবেন সেটা দিবেন হচ্ছে যে আপনার এখানে দেওয়ার পর হচ্ছে যে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লিমিট লগ ইন অ্যাটেম্পটস দরকার নাই, ক্লাসিক এডিটর চাইলে দিয়ে দিতে পারেন।
আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভান্সড অপশনে কি আছে এগুলো কিছু করার দরকার নাই। অটো আপগ্রেড, ডু নট অটো আপগ্রেড দিয়ে রাখেন, কারণ অনেক সময় অটো আপগ্রেড থাকলে সমস্যা, ম্যানুয়ালি আপগ্রেড থাকাটাই ভালো। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা দিলে আপনার অটোমেটিক আপডেট হবে, এগুলোর দরকার নেই কোনো অটো দেওয়ার। ব্যাকআপ লোকেশন, অটোমেটেড ব্যাকআপ, এখান থেকে ব্যাকআপ নেওয়ার দরকার নেই, আমরা ব্যাকআপ ভিন্নভাবে নিব, সেটা দেখাবো নি। অ্যাডভান্স অপশন যাওয়ার পর সিলেক্টেড থিম, আমরা এখান থেকে কোনো একটা থিম নিব, যে থিমটা নিয়ে কাজ করব, অথবা ইন ফিউচার আমরা অন্য কোনো থিমও নিতে পারি। আমরা আপাতত এখান থেকে যে কোনো একটা থিম মনে করেন ইনিশিয়ালি চয়েস করে নিতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আমরা চাইলে চেঞ্জও করে নিতে পারবো আমরা। তো সেই হিসাবে মনে করেন যে আমরা দ্য ওয়ার্ল্ড থিমটা আপাতত নেই, অথবা ঠিক আছে ওয়ার্ল্ড থিমটাই নিই, একটা নিলেই হয়েছে। ওকে, সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট এটার ভিতরে লুকে আছে। সিলেক্ট থিম সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে ক্লিয়ার সিলেকশন, যদি মনে হয় যে না আমি এটা নেব, অন্য কোনোটা নেব, তাহলে আপনি ক্লিয়ার সিলেকশন দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, অপছন্দ হইলেও সমস্যা নাই, ইন ফিউচার আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো যে এটা ইনস্টলেশন করার সময় যে কোনো একটা থিম দেওয়া লাগে, ইনস্টলে এবার ক্লিক করব আমি। এটা হচ্ছে যে আপনার একদম সিম্পল, কোনো নলেজ না থাকলেও করবেন। ইনস্টলেশন ডিটেলস টু, এটা তো দিতে ভুলে গেছি, দিয়ে দেওয়া উচিত। দিয়ে তারপর আপনারা ইনস্টলেশন টু দিবেন, যাক আমি দিয়ে ফেলছি, হোয়াট এভার। ডাউনলোডিং প্যাকেজ, ডাউনলোড করার পর ইনস্টল করে নেক। আচ্ছা, এখান থেকে ওরা এই সিস্টেম দিচ্ছে না, এটা সম্ভবত ওদের এখান থেকে অফ করে দিছে, হোয়াট এভার। এটা আপনি অন্য জায়গার মধ্যে পাবেন, এটা যে বাট সিস্টেম এটা একদম সহজ, এইভাবেই যাবেন। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? এখানে জাস্ট ইনস্টল দিলেন, প্রসেসর ইনস্টল হয়ে গেল। মনে করেন ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে কি, একদিক দিয়ে ভালো হয়েছে এটা না হওয়াতে, ইনস্টলেশন প্রসিডিউর এটাই এভাবেই যাবেন নর্মালি। আর ম্যানুয়ালি কিভাবে যাব সেটা আমরা এখন দেখব, ম্যানুয়ালি কিভাবে করে। আচ্ছা, ম্যানুয়ালির জন্য আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাব, গো টু কন্ট্রোল প্যানেল। অনেকে ম্যানুয়াল ইনস্টল করতে পারে না, আমরা এখন ম্যানুয়াল ইনস্টলেশনটা দেখে নিব। প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে wordpress.org, এখানে গিয়ে আমরা প্রথমে ডাউনলোড করব, ডাউনলোড করার পরে আপলোড করব। গেট ওয়ার্ডপ্রেস, আমরা এখন ম্যানুয়াল প্রসিডিউরে যাচ্ছি, ঠিক আছে? গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানুয়াল করা লাগবে না, আপনারা সবাই অটোমেটিকই করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যখন হোস্টিং কিনবেন তখন আপনাদের ওয়ার্ডপ্রেস ওইভাবে যেভাবে দেখাইছি ওইভাবেই করতে পারবেন। প্রাইসলেস অ্যান্ড অলসো ফ্রি, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6, ওয়ার্ডপ্রেস 5.6টা আমি সেভ দিলাম। সেভ হয়ে গেছে। এরপরে হচ্ছে যে যেটা এখানে একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। মনে করেন যে এখানে হচ্ছে মাইস্কুলের ডাটাবেসে যাবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়েছে, এবার মাইস্কুলের ডাটাবেসে যাবেন। মাইস্কুল ম্যানেজমেন্ট ডাটাবেসটা কেন করতে হবে, যখন আপনি ইনস্টল করবেন তখন ডাটাবেসটা শো করা দিতে হবে, ঠিক আছে? তো আপনি মাইস্কুল ম্যানেজমেন্টে যাবেন, আপনি অন্য কন্ট্রোল প্যানেলেও সেম এই জিনিসটা, ক্রিয়েট নিউ ডাটাবেস ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডাটাবেস দেওয়ার পরে প্রথম প্রিফিক্সটা দেওয়া আছে নকলা ডিএমআই আন্ডারস্কোর, এখানে দিতে পারেন হচ্ছে যে আপনার
অন্য কোনো নাম দেন, এটা ডাটাবেস নামটাও একটু চেষ্টা করবেন মিনিংফুল, দুর্বোধ্য নাম দেওয়া, যাতে হ্যাকিং করতে না পারে। ঠিক আছে, ডাটাবেস ইউজার নেমও সেম অটোমেটিক চলে আসছে, আপনি চাইলে ডিফারেন্ট করতে পারেন, সেম এজ ডাটাবেস নেম আপনি চাইলে ডিফারেন্ট করলে ঠিক চিহ্নটা উঠাই দিবেন, তাহলে আপনার সেম হয়ে যাবে। আচ্ছা, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ডটা হচ্ছে যে এখানে ছবিটা ক্লিক করি চোখের মধ্যে, তাহলে পাসওয়ার্ডটা দেখা যাবে। আর এখানে হচ্ছে যে জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করবেন দিব, এটা আপনার মতো আপনি পাসওয়ার্ড দিবেন, এটা জেনারেট করবেন। দরকার পড়লে আপনি এখানে আরো অনেক কিছু দেন, লম্বা করেন, স্ট্রং করেন, ডাটাবেস পাসওয়ার্ড সবসময় খুব স্ট্রং করবেন। হ্যাঁ, এরপর পুরোটা সিলেক্ট করে কপি করেন, আপনি কপি করে এখানে কোথাও এক জায়গায় সেভ করে নেন আপনি। ডিবি পাস আর ডিবি নেম হচ্ছে যে নকলা ডিএমআই আন্ডারস্কোর TRAIN, আর ডিবি ইউজার নেম হচ্ছে যে কি নকলা ডিএমআই আন্ডারস্কোর TRAIN, ওই যে পাশে প্রিফিক্স সহ নেওয়া লাগবে। হ্যাঁ, নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এরপর হচ্ছে যে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করার পর দেখেন হয়ে গেছে সবকিছু, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, চাইলে এখান থেকেও কপি করে নিতে পারেন প্রয়োজন পড়লে, ক্লোজ করে দেন। PHP MyAdmin, এটা হচ্ছে এখন মাথা কামার দোকানে, এটা নিয়ে আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। ড্যাশবোর্ডে চলে যান, ডাটাবেস, আমাদের ডাটাবেস সেটআপ কমপ্লিট। ডাটাবেস সেটআপ কমপ্লিট হওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে গিয়ে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার আমরা খুঁজে বের করতে হবে, যদি কষ্ট হয় যে ফাইল ম্যানেজার, যদি কষ্ট হয় আপনার শর্টকাট সিস্টেম আছে নেভিগেশন ফিল্টার, ফাইল লিখলে দেখেন শুধুমাত্র ফাইল চলে আসছে অটোমেটিক। ক্লিক করলাম, ফাইল ম্যানেজারে চলে আসছি। এই ফাইল ম্যানেজার সম্ভবত আপনাদেরকে একটু ভিন্নভাবে একদিন দেখানো হয়েছে, মনে আছে? অতটা ব্যাখ্যা করা হয় নাই, কিন্তু এই এনভায়রনমেন্ট আপনারা দেখছেন অলরেডি। হ্যাঁ, ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা পাবলিক HTML এ চলে যাবেন। পাবলিক HTML এ যাওয়ার পরে কি করবেন, ওই যে ওয়ার্ডপ্রেস যেটা আমি ডাউনলোড করলাম সেটা আমরা এখন আপলোড করব। আপলোড করার পরে এর ডাটাবেস তো তৈরি করা আছে, সেম ওই ডাটাবেস ইনফরমেশনটা দিব আমরা। তখন মনে করেন যে অটোমেটিক সব কিছু নিয়ে নেবে, সেটআপ অপশনটা চুরি। কি করছিলাম, ডাটাবেস ইনস্টল করছিলাম, মনে আছে? আচ্ছা, ডাটাবেসটা মনে আছে না? ডাটাবেস ক্রিয়েট কিভাবে করছি, সিম্পল, জাস্ট ডাটাবেসে ক্লিক করছি, ক্লিক করার পর ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম দিছি, আর দিয়ে ক্রিয়েট হয়ে গেছে। কিছু আছে এখানে আর? সাউন্ড মাইক অন করেন আপনারা, নাহলে কথা বুঝি না। আপনারা বুঝছেন কি? জি না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে যে আমি এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে যে এই পেজটা আসলো, আসার পরে আমি পাবলিক HTML এ ক্লিক করছি, বুঝতে পারছেন? পাবলিক HTML এ ক্লিক করলাম। পাবলিক HTML ক্লিক করার পরে এই যে পাবলিক HTML এর পেজটা চলে আসলো, দেখছেন? এই যে আমরা যে এই পেজটা কোথায় যেন, এই যে এই পেজটা দেখতেছি না, এই যে এই পেজটা হচ্ছে যে এইটা, এই যে index.html। তো আমরা এখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কিভাবে, আমরা index.html এটা ফেলে দিব, logo.png এটাও ফেলে দিব, এগুলোর দরকার নাই। দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওয়্যার ইজ ডিলিট অপশন, রাইট বাটন ক্লিক করলে এই যে রিমুভ অপশন আছে, রাইট বাটন ক্লিক করার পরে রিমুভ। দুইটা ট্র্যাশে যাবে না, আমি ট্র্যাশে পাঠাবো না, ডাইরেক্ট ডিলিট দিব। ট্র্যাশ অপশন আছে এখানে, রিমুভ। আপনারা ট্র্যাশ ইনেবল রাখবেন, যদি ভুলবশত কোনো ডিলিট হয়ে যায় তাহলে আপনারা আবার রিস্টোর করতে পারবেন। আচ্ছা, এই যে মনে করেন যে আমি পাবলিক HTML এ আসলাম, এটা কিন্তু কঠিন কিছু না, আপনারা হয়তো বা কেন ভয় পাচ্ছেন জানি না। এখন কি করবেন, এই যে ওয়ার্ডপ্রেস এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করছি, এটা আমি এখন ফাইলটা আপলোড করে দিব। এই ফোল্ডারের মধ্যে আপলোড করব। এই যে আপলোড ফাইল, ড্রপ ফাইল হেয়ার, কোথায় রাখছিলাম ফাইলটা, টুলসের মধ্যে মনে হয়,
এই যে ওয়ার্ডপ্রেস, দেন ওপেন করে দিলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে 99, আপলোডেড 99%, 15.8 MB আপলোড হয়ে গেছে, সময় লাগে নাই। স্পিড ভালো থাকলে আসলে কাজ করে মজা পাওয়া যায়। আচ্ছা, ডান, ডানেও ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। এই যে ওয়ার্ডপ্রেস এটা চলে আসছে। এখন আমি কি করব, জাস্ট এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কি, আনজিপ করব। হ্যাঁ, খেয়াল করেন, না বুঝলে আওয়াজ দিয়েন। এই যে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কোথায় এক্সট্রাক্ট করব সেটা দেখাচ্ছে আর কি। পাবলিক সিজিআই বিন, সিজিআই বিনের মধ্যে করব নাকি পাবলিক HTML এর মধ্যে, এই যে এক্সট্রাক্ট, এটাতে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করলাম, সিম্পল এখন এক্সট্রাক্ট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার হয়ে যাবে। এই দেখেন ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার। এক্সট্রাক্ট মানে আনজিপ করছি। এতটুকু তো সবাই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেসের এই যে এইখানে যে ফোল্ডারের ভিতরে যা ফাইল আছে সবগুলো আমরা এই যে এই পেজে নিয়ে আসবো। এই যে CGI bin 40401, এই যে পেজটা দেখতেছি না, প্রথম পেজ, এই পেজেই নিয়ে আসবো আমরা। কি করব, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে সব সিলেক্ট করব আমরা। সব সিলেক্ট করব কিভাবে, সব সিলেক্ট করার উপায় কি, এখানে ক্লিক করলে এই যে এখানে সিলেক্টেড, এখানে যাই, সব সিলেক্ট হয়ে গেছে 19টা ফাইল। আপনারা ম্যানুয়ালি একটা একটা করে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সবগুলো সিলেক্ট করার পরে এগুলো আমরা এখন নিয়ে যাব কোথায়, এই পাবলিক HTML। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার মধ্যে ছেড়ে দিতে পারি, অথবা আমরা কপি মুভও করতে পারি, যেভাবে সুবিধা হয়। যদি আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কি করবেন, এখানে সবটা সিলেক্ট করা আছে, ধরবেন, ঠিক ক্লিক করে ধরে পাবলিক HTML এর মধ্যে মুভ ফেলে দিবেন, ছেড়ে দিয়েছি। আর যদি কপি করেন, কপি করার পরে রাইট বাটন ক্লিক করার পরে যে কপি অপশন আছে, কপি করলেন, করার পরে যে পাবলিক HTML এখানে ব্যাক করবেন। ব্যাক করলাম আমি পিছন দিকে, এখানে সব থেকে চলে আসছে। ব্যাক করার পরে এখানে এসে পেস্ট করবেন আপনি, ঠিক আছে? আর মুভ করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সব সিলেক্ট করে নিয়ে পাবলিক HTML এর মধ্যে ছেড়ে দিছি আমি। দেওয়ার পরে সব তো চলে আসছে, আর তো কোনো ঝামেলা নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস, এটার কোনো দরকার নাই, এটা চাইলে ফেলে দিতে পারেন, কারণ এটার ভিতরে আপনার কোনো ফাইল ফুল কিচ্ছু নাই। আর জিপ ফোল্ডার ওইটা তো আছেই আমাদের সিকিউরিটির জন্য, যদি আমরা কোনো ভুল করি আবার এক্সট্রাক্ট করতে পারবো। এই যে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা, যাই হোক, আমরা এখন চলে আসছে। এখন আমরা করব কি, ও যে ব্রাউজার অপশনটা, এখানে যে আমরা আবার ব্রাউজ করব, একটা এন্টার দেই, রিফ্রেশ দেই, আমরা একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার দিন পারফেক্টলি, তাহলেই হয়ে যাবে। ইংলিশ সিলেক্ট করেন, আমি এটা ইংলিশ করেছি। এই যে ইংলিশ সিলেক্ট করাই আছে, আমি তারপর টিক চিহ্ন দিলাম। সেটআপ, এটা হচ্ছে সেটআপ পেজ। হ্যাঁ, আমরা যখন ডাটাবেসটা সেটআপ করব অটোমেটিক এই পেজটা চলে আসবে, সেটআপ পেজ। সেটআপ পেজে গিয়ে কন্টিনিউ ক্লিক করব। ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা একটা জায়গায় নোট করে রাখছি, এখানে তো রাখছি আমরা। এই দেখেন এখানে কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড some information on the database. You will need to know the following items before proceeding. ডাটাবেস নেম, আমরা ডাটাবেস নেম কপি করে রাখছি। ডাটাবেস ইউজার নেম সেটাও আমরা জানি, ক্রিয়েট করার সময় সব কপি করে রাখছি। পাসওয়ার্ড এটাও রাখছি। ডাটাবেস হোস্ট এটার প্রয়োজন পড়বে না। টেবিল প্রিফিক্স এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, উই আর গোয়িং টু ইউজ দিস ইনফরমেশন টু ক্রিয়েট WP কনফিগ। আচ্ছা, কনফিগ, আচ্ছা হোয়াট এভার, এটা ইনফরমেশনটা বলছে আমাদেরকে। এখন আমরা লেটস গো, চলেন আমরা এখন স্টার্ট করব ইনস্টলেশনটা। লেটস গোতে ক্লিক করলাম। এরপরে কি ডাটাবেস নেম দিব আমরা। হ্যাঁ, ডাটাবেস নেম তো আমাদের এখানে কপি করে রাখছি, আমরা ডাটাবেস নেমটা নিয়ে আসি। ডাটাবেস নেম আর ইউজার নেম সেম রাখছিলাম, মনে রাখেন। এটা ফেলে দিলাম আমি, ডাটাবেস নেমের জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে? ইউজার নেমের জায়গায় ফেলে দেন, ইউজার নেম আর ডাটাবেস নেম সেম রাখছিলাম, সো পেস্ট করে দিলাম অ্যাগেন। পাসওয়ার্ড ফেলে দেন, পাসওয়ার্ড লেখাটা এখান থেকে পাসওয়ার্ডটা
কপি করে নিয়ে আসবো আমরা, কপি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ডাটাবেস লোকাল হোস্ট, ডাটাবেস হোস্ট যেটা লোকাল হোস্টই থাকবে এখানে। টেবিল প্রিফিক্স WP মাইনাস আন্ডারস্কোর এইটাই রাখেন, এইখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এই 3টে জায়গায় বসাবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। দেখি কোনো ইরর আসে কিনা, ইরর আসতে পারে। ওকে, ইরর আসে নাই। অল রাইট Sparky, you have made it through this part of the installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to go. Okay, ঠিক আছে। এটা তার মানে সে চেক করেছে সব কিছু ওকে আছে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড সে রিচেক করছে, রিচেক করে দেখছে ম্যাচ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে এরপরে কাজ কি, রান দ্য ইনস্টলেশন। ইনস্টলেশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে দেখেন চলে আসছে। এই ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি আমরা দেখছি একবার। কখন দেখছি বলেন তো? এটা পাইছি হচ্ছে যে আমরা, এটা তো সেকেন্ড ওয়েতে, প্রথম ওয়েতে হচ্ছে যে অটোমেটিক ইনস্টলেশন, যেটা মানে ক্লিক করে করে কোনো কিছু করতে হবে, ডাটাবেস তৈরি করা লাগে না। তখন যে আমরা এই পেজটা পাইছিলাম মনে আছে, এই পেজটা এখন আবার চলে আসছে, মানে ম্যানুয়াল কাজকে শুধুমাত্র একটা ডাটাবেস তৈরি করতে হবে আর ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আপলোড করে আনজিপ করবেন, ওই ফোল্ডারের মধ্যে রাখবেন যেখানে আপনার ফাইলগুলো থাকবে। রাখার পরে যখন আপনি এই পেজে আসবেন তখন দেখবেন ওই আগের মতো সেম ওই ক্লিকেবল সিস্টেম চলে আসছে। ঠিক আছে, বাকি সব কিছু সেম। এখন সাইট টাইটেল দেন ওই যে আগের মতো, আমরা যেটা এর আগে করার পরে তৈরি করতে পারি নাই, প্রিমিয়াম ছিল বলে। সাইট টাইটেল দিলাম হচ্ছে যে আমরা নকলা ডিজিটাল মার্কেটিং। ইউজার নেম কি যেন দিয়েছিলাম আমরা, ভুলে গেছি, কোনো সমস্যা নেই, সেটা তো আমরা তৈরি করতে পারি নাই। এখন আমরা আবার ইউজার নেম দিব। ইউজার নেম দেন হোয়াট এভার, মানুষ সাধারণত অ্যাডমিন দেয়, অ্যাডমিন দিবেন না। ঠিক আছে, চেষ্টা করবেন একটু হার্ড করে দেওয়ার জন্য। ইউজার নেমস ক্যান হ্যাভ অনলি আলফানিউমেরিক ক্যারেক্টার্স, স্পেস, আন্ডারস্কোরস, হাইপেন্স, পিরিয়ডস অ্যান্ড দ্য অ্যাট সিম্বল। ঠিক আছে, তো একটু মানে শক্ত করে ইউজার নেম দিবেন। ব্যাঙ্কোয়েট দিলাম আমি, ইউজার নেমটা আমি কপি করে রাখি, ভুলে যেতে পারি, সম্ভাবনা আছে। WP ইউজার, WP মানে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আমি পুরোটা কপি করে রাখতে পারি, অথবা চাইলে আমি নতুন করে পাসওয়ার্ড বসাইতে পারি। WP পাস, আচ্ছা WP দিছি কেন, বোঝার জন্য আর কি। এখন কিন্তু আমরা এটা ফাইনাল করতে পারবো, কারণ এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যাচ্ছি, এই জন্যই যে প্রিমিয়ামের কোনো ঝামেলা নাই। ইউর ইমেল, আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এখানে। আর এইখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই খেয়াল করেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা কেন? আমরা তো মনে করেন এখন এটা সাইটটা তৈরি করার পরই আমরা স্টার্ট করতে পারতেছি না। যদি না পারি তখন কি করবে, গুগল করবে কি, অথবা সার্চ ইঞ্জিন যারা আছে ওরা করবে কি, এখান থেকে ইনফরমেশন নেবে, নিয়ে দেখবে যে এখানে খালি কিচ্ছু নেই। সেজন্য আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন মানে হচ্ছে আমরা ডিসকারেজ করব, মানে ইনকারেজ করব না সার্চ ইঞ্জিন যারা গুগল ইয়াহু এদেরকে, যে আমার এখান থেকে ডাটা নিও না, আমার এটা ইনকমপ্লিট। সেই জন্য আমরা ডিসকারেজ সার্চ ইঞ্জিন এই টিক চিহ্নটা দিছি, যে ওদেরকে নিষেধ করে দিছি যে আমার এখান থেকে কোনো ডাটা নিও না, এটা একটা ইনকমপ্লিট সাইট, আমার এই সাইট থেকে কোনো ডাটা নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এইটা আমরা আবার ইনেবল করব কখন, যখন আমার সাইটটা কমপ্লিট হয়ে যাবে, সুন্দর মতো সাজিয়ে নিব, তখন যে আমরা এই ডিসকারেজের এইটা টিক চিহ্নটা তুলে দিব এখানে সেটিংসে গিয়ে। হ্যাঁ, তো আমরা আপাতত ডিসকারেজ করলাম সার্চ ইঞ্জিনদেরকে। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখন সে ভিতরে তার ফাংশনটি যা যা করা লাগে সব কিছু করবে, যা যা ইনস্টল করার জন্য যা যা লাগে সব। আপনাদের হার্ড লাগতেছে ইনস্টল কমপ্লিট, তো আর দেখার কিছু নাই। এরপর আমরা আগামীকালকের ক্লাসে দেখবো হচ্ছে গিয়ে, শুনতেছেন আমার কথা সবাই? ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এই যে হার্ড লাগতেছে, কি হার্ড লাগতেছে, শুধু ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন আর কিচ্ছু না, আর কোথায় যে দিতে হবে এই আর কিছু নাই। এরপরে ঢোকার পর আপনার ড্যাশবোর্ড আসবে, এই জন্য আপনার কাছে একই জিনিস ঘুরে ঘুরে আসতেছে, তো এই জন্য একটু অন্যরকম লাগতেছে, তাই তো। আমি একটা জিনিস 2-3 বারে দেখাইছি, এটা এই জন্য আপনার সমস্যা, যে একটা সিস্টেমে একবারই দেখানো উচিত ছিল। আমি করছি কি, ইনস্টলেশন এক ক্লাসে 2 ভাবে দেখাইয়া দিছি।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আর হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য যারা যারা চান ওই ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করেন, আমি আপনাদেরকে ক্রেডেনশিয়াল পাঠিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।